হয়েছে জলবায়ু পরিবর্তনে বিরূপ প্রভাব মুছে ফেলায় কেবল আন্তর্জাতিক নয়, স্থানীয় উদ্যোগও আবশ্যক। আজকে বিতর্ক অনুষ্ঠানটি অনুষ্ঠিত হতে যাচ্ছে ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে। বিষয়টির পক্ষে অবস্থান করছে দল আলবার্ট আইনস্টাইন এবং বিপক্ষে অবস্থান করছে দল আইজাক নিউটন। পক্ষ দলের প্রতিযোগীরা হলেন মোসাম্মদ জয়রিয়া খাতুন, সিফাত হোসেন, মোসাম্মদ আমিনা খাতুন, শ্রাবন্তী উরাও, মোসাম্মদ ফারিয়া জান্নাত, মোসাম্মদ মেহনাত আক্তার, মোসাম্মদ কামরুন নাহার, জীবনচন্দ্র বর্মন জয়। এবং বিপক্ষ দলে অবস্থান করছে অনামিকা দেবনাথ, আতিকা আক্তার, মোহনা আক্তার, গোলশানী মিম, আরবি আফরিন, শান্ত হাসদা, জ্যোতিরানী দেবনাথ, পিউরানী। এই পর্যায়ে আমরা পরিচিত হব আমাদের বিজ্ঞ বিচারক মন্ডলদের সাথে। প্রথমেই মোহাম্মদ ফারুক হোসেন, সহকারী শিক্ষক, খেলা জমিত উচ্চ বিদ্যালয়। আবার বলছি মোহাম্মদ ফারুক হোসেন, সহকারী শিক্ষক, খেলা জমিত উচ্চ বিদ্যালয়। মিস্ত্রি মুর্মু, সহকারী শিক্ষক, খেলা জমিত উচ্চ বিদ্যালয়। মোহাম্মদ তারেক হোসেন, খেলা জমিত উচ্চ বিদ্যালয়। বিতর্ক প্রতিযোগিতায় নিয়মগুলো জেনে নেওয়া যাক। বিচারক মন্ডলী যে সকল বিষয়ের উপর নম্বর প্রদান করবেন, উপস্থাপনের কৌশল, 5 নাম্বার, বাসনভঙ্গি ও উচ্চারণ 5 নাম্বার প্রদানের জন্য আহ্বান জানাচ্ছে। আমরা অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে এর পক্ষে অবস্থান করেছি। জলবায়ু পরিবর্তন হলো পৃথিবীর দীর্ঘমেয়াদী আবহাওয়ার পরিবর্তন, যেমন তাপমাত্রা ক্রমাগত বেড়ে যাওয়া, অধিক বৃষ্টি বা অনাবৃষ্টি, প্রাকৃতিক দুর্যোগের ঘনঘটা। ঢাকা শহরের বায়ু দূষণ, খুলনায় খরা, বরিশালের সমস্যা ও সমাধানে এক এক রকম, আর সেটা স্থানীয় মানুষই জানে। স্থানীয় সরকার, স্কুল, কলেজ, এনজিও, কৃষক সবাই মিলে গড়ে তোলে কার্যকর প্রতিরোধ। তারা গাছ লাগায়, সচেতনতা ছড়ায়, পানি সংরক্ষণ করে, বিপদের সময় সবচেয়ে আগে সাড়া দেয় স্থানীয় মানুষই। ঘূর্ণিঝড়ে আশ্রয় কেন্দ্র নেওয়া, বাঁধ মেরামত, নৌকা তৈরি এসবই স্থানীয় উদ্যোগে সম্ভব। ঘূর্ণিঝড়ের সময় সাতক্ষীরার স্থানীয় মানুষ নিজেদের মাটির বাঁধ মেরামত করে অনেক এলাকা বাঁচিয়েছিল। রাজশাহীতে শিক্ষার্থীরা গাছ লাগিয়ে শহরের গরম কমানোর চেষ্টা করেছে। কক্সবাজারে স্থানীয়রা ম্যানগ্রোভ বন রক্ষা করে উপকূল রক্ষা করেছে। সেখানে আন্তর্জাতিক উদ্যোগ ছিল না, ছিল মানুষের নিজের চেষ্টায় গড়া স্থানীয় উদ্যোগ। আমরা জোর দিয়ে বলতে পারি, স্থানীয় উদ্যোগ ছাড়া কোনো আন্তর্জাতিক চুক্তি বাস্তবায়ন সম্ভব নয়। কেবল সাধারণ চুক্তি দিয়ে প্রকৃত দুর্যোগ ঠেকানো যায় না। তাই জলবায়ু পরিবর্তন প্রভাব মোকাবেলায় স্থানীয় উদ্যোগই অবশ্যই অপরিহার্য। আমরা পক্ষদল থেকে বলছি, হ্যাঁ, আন্তর্জাতিক উদ্যোগ দরকার, কিন্তু সেগুলো বাস্তবায়ন করতে হলে লাগবে স্থানীয় উদ্যোগ, স্থানীয় অংশগ্রহণ, স্থানীয় পরিকল্পনা ও স্থানীয় মানুষদের নেতৃত্ব। স্থানীয় মানুষ তাদের পরিবেশ সম্পর্কে সবচেয়ে সচেতন। তাদের ছাড়া কোনো পরিকল্পনা টেকসই নয়। যদি আমরা শুধু বাইরের সাহায্যেই অপেক্ষা করতে দাঁড়িয়ে বৃষ্টির জন্য প্রার্থনা করছি। তাই আজকের সময়ে দাবি, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় কেবল আন্তর্জাতিক উদ্যোগ নয়, স্থানীয় উদ্যোগও আবশ্যক। আফ্রিকার গ্রেট গ্রিন ওয়াল সাহারার বিস্তৃতি ঠেকাতে স্থানীয় কৃষকরা মরুভূমিতে গাছ লাগাচ্ছে। ইন্দোনেশিয়ার জনগ্রাম প্রকল্প গ্রামের মহিলারা নিজেরাই পানির উৎস সংরক্ষণের ব্যবস্থা করছেন। আন্তর্জাতিক চুক্তি হোক পথ নির্দেশিকা, কিন্তু স্থানীয় বাস্তবায়নের চাবিকাঠি হবে স্থানীয় জনগণ। আমি পক্ষদের থেকে বলতে চাই, আজকের পৃথিবীর ভবিষ্যৎ নির্ভর করছে আপনার আমার কাজের উপর। শুধু জাতিসংঘের মাইক্রোফোনে কথা বললেই হবে না। শহরের বস্তি, গ্রামের মাঠে, পাহাড়ের ঢালে, সমুদ্রের তীরে
উদ্যোগে বিবেক নীতি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ মাননীয়। তার সুন্দর উপস্থাপনার জন্য বিশ্বের বিভিন্ন দেশে যে গাছ লাগানোর উদ্যোগ, সেটা শুধু বিশ্বভাবে যে উদ্যোগ নিলেই যে হবে এটা না, বিশ্বভাবে উদ্যোগ নিতে হবে সেই কথাটি সে সুন্দরভাবে উপস্থাপন করেছে। এবং সেটা যদি কাগজপত্রে শুধু থাকে, বাস্তবায়ন যদি না হয়, তবে সেটা গুরুত্ব পাবে না। সেটা সুন্দরভাবে উপস্থাপন করেছে। আর আন্তর্জাতিকভাবে সিদ্ধান্ত নিলে যে সেটা সঠিক হবে এমনটা কথা নয়, সেটাও স্থিরভাবে সিদ্ধান্ত নিতে হবে। অর্থাৎ স্থিরভাবে যদি উদ্যোগ না হয় তবে সেটা বাস্তবায়ন করা সম্ভব হবে। এ পর্যায়ে বিপক্ষ দলের প্রথম বক্তা অনামিকা দেবনাথকে তার পক্ষে বক্তব্য প্রদান জন্য আহ্বান জানাচ্ছি। আমার সাথে উপস্থিত মাননীয় মর্যাদা বিজ্ঞপ্তি বিচারক মন্ডলী, আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা ও এখানে উপস্থিত সকল শিক্ষার্থীকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও শুভেচ্ছা। ধন্যবাদ জানাই মাননীয় মডারেটরকে আমাকে এখানে বক্তব্য দেওয়ার জন্য। আমার প্রতিপক্ষ দলের প্রথম বক্তা তার দলের প্রথম করে বিষয়টি সংখ্যান করে গেলে আমি আরেকবার এই বিষয়টি সংখ্যান করতে চাই। যা বলতে চাই, আজকের বিতর্কের বিষয় হচ্ছে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় আন্তর্জাতিক উদ্যোগ নয়, স্থানীয় উদ্যোগই আবশ্যক। মানবতার এখানে জলবায়ু পরিবর্তন বলতে পৃথিবীর জলবায়ু দীর্ঘমেয়াদী পরিবর্তনকে বোঝায়। মানবতার সত্যি কথা বলতে যে আমরা অনেক সময় দেখে থাকি যে গরমকালে শীত আর শীতকালে গরম। বিরূপ প্রভাব বলতে খারাপ প্রভাব। মোকাবেলা বলতে আমরা বুঝি প্রতিরোধ করা। মানবতার আন্তর্জাতিক বলতে এমন কিছু যা একাধিক দেশের মধ্যে সম্পৃক্ত বা একাধিক দেশের মধ্যে ঘটে। অর্থাৎ কোনো কার্যক্রম বা ঘটনা যদি একাধিক দেশের মধ্যে ঘটে বা তাদের সংখ্যা সংযুক্ত হয়, সেটিকে আন্তর্জাতিক বলা হয়। আর স্থানীয় বলতে আমাদের আশপাশের লোকজন বা বসতিকে বোঝায়। আমার প্রতিপক্ষ দলের প্রথম বক্তব্য বোঝা যাচ্ছে যে তারা আন্তর্জাতিককে অস্বীকার করছে। কিন্তু কেন অস্বীকার করছে? মানবতা আন্তর্জাতিক জলবায়ু পরিবর্তন বিরূপ প্রভাব মোকাবেলায় অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উদাহরণস্বরূপ, কোনো একজন মানুষ অসুস্থ হলে সে কিন্তু নার্সের কাছে যায় না, সে যায় ডাক্তারের কাছে। কারণ স্থানীয় ও কার্যকর তবে ডাক্তার রোগ বলে দেয়, নির্ণয় করে দেয়। এটি হচ্ছে স্থানীয় ও আন্তর্জাতিক। আমি কিছু বলতে চাচ্ছি না, মানে শুধু একটা কথাই বলতে চাচ্ছি যে আন্তর্জাতিক সারা স্থানীয়রা মান দিয়ে মানবতা, তাহলে কিভাবে আমার প্রতিপক্ষ দল তা অস্বীকার করছে? মানবতা যদি স্থানীয়রাই জলবায়ু পরিবর্তনের সমস্ত বিরূপ প্রভাব মোকাবেলায় সম্মুখীন হতো, তবে স্থানীয় দেশে আন্তর্জাতিক পর্যায় থেকে পরামর্শ নেয়। এর কোনো কারণ কি বলতে পারবে আমার বিপক্ষ দলের বন্ধুরা? মানবতার গ্রামবাসীরা যখন কাঁচা রাস্তা কাদা হয় তখন তো তারা ইউনিয়ন পরিষদে যায়। আমাদের স্থানীয়রা ও তেমনি মানবতার আমার প্রতিপক্ষ দলের প্রথম বক্তা বলে গেলেন রাজশাহীতে করেছে, কিন্তু তারা তো করেনি। তার প্রথম বক্তা বলেছে যে তারা নাকি বড় ঝড়কে আটকাবে। মানবতা কিভাবে তারা বড় ঝড়কে আটকাবে? স্থানীয় লোক তো জাদু করতে জানে না। মানবতার এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আমার সামনে উপস্থিত মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মন্ডলী, আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা এবং সুধীবৃন্দ, সকলকে জানাই আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম এবং শুভেচ্ছা। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় মডারেটরকে আমাদের কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। বিতর্ক চলছে এবং বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় কেবল আন্তর্জাতিক উদ্যোগ নয়, স্থানীয় উদ্যোগই আবশ্যক। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমি এবং আমার দল শুধু বক্তব্য যা বলতে চাই, মাননীয় মডারেটর, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় স্থানীয় উদ্যোগ গুরুত্ব অবশ্যই। যদিও আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজন, তবুও উদ্যোগে অবস্থান করা যায়। মাননীয় মডারেটর, স্থানীয় সম্প্রদায়
তাদের পরিবেশ, অর্থনীতি ও সংস্কৃতির সাথে জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে ভালোভাবে বুঝতে পারে। উদাহরণস্বরূপ বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা বৃদ্ধি ও ঘূর্ণিঝড়ের প্রভাব সম্পর্কে আন্তর্জাতিক সংস্থার চেয়ে আন্তর্জাতিক প্রক্রিয়াগুলো জটিল ও সমসাময়িক। অন্যদিকে স্থানীয় উদ্যোগ দ্রুত সমস্যা চিহ্নিত করে তা সমাধান করতে পারে, যেমন স্থানীয়ভাবে বন্যা প্রতিরোধের জন্য উৎপাদ নির্মাণ বা লবণ সংরক্ষণ ফসল চাষের উদ্যোগ নেওয়া যায়। স্থানীয় উদ্যোগ স্থানীয়ভাবে উপলব্ধ সম্পদ যেমন ঘাস, স্থানীয় মাটি ব্যবহার করে টেকসই সমাধান তৈরি করা যায়, যা ব্যয়িক প্রযুক্তির উপর নির্ভরশীলতা কমায়। উদাহরণ, সুন্দরবন অঞ্চলে স্থানীয়রা ম্যানগ্রোভ বনায়নের মাধ্যমে ঘূর্ণিঝড়ের প্রভাব কমাতে পারে। মানে মরাডর স্থানীয় উদ্যোগে জনগণের সরাসরি অংশগ্রহণ থাকে, ফলে সমাধানগুলো বেশি গ্রহণযোগ্য ও টেকসই হয়। যেমন উত্তর বাংলাদেশে স্থানীয় কৃষকরা ফসলের বৈচিত্র্য বৃদ্ধি করে খরার মোকাবেলা করেছে। স্থানীয় উদ্যোগ স্থানীয় সংস্কৃতি ও সামাজিক কাঠামোর সাথে সামঞ্জস্য। মানে মরাডর আদিবাসী সম্প্রদায়ের প্রথাগত জ্ঞান ব্যবহার করে বন ব্যবস্থা জলবায়ু অভিযানে সহায়ক হতে পারে। স্থানীয়ভাবে গৃহীত পদক্ষেপগুলো দীর্ঘমেয়াদে বজায় রাখা সহজ, কারণ স্থানীয়রা এর রক্ষণাবেক্ষণ ও উন্নয়নে আগ্রহী। আন্তর্জাতিক সাহায্য প্রায় রাজনৈতিক ও অর্থনৈতিক সত্যগুলো হয় এবং তাই স্থানীয় চাহিদার সাথে পুরোপুরি খাপ খায় না। মানে মারাঠর স্থানীয় উদ্যোগ আমলাতান্ত্রিক জটিলতা কম থাকে, ফলে দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায়। যেমন বাংলাদেশের স্থানীয় কৃষকরা লবণ ধান চাষ শুরু করে জলবায়ু অধ্যয়নে সফল হয়েছে। স্থানীয়ভাবে নেওয়া পদক্ষেপগুলো টেকসই হয় কারণ স্থানীয় মানুষের রক্ষণাবেক্ষণ করে। স্থানীয় উদ্যোগগুলো ঐতিহ্যবাহী জ্ঞান ও টেকসই প্রযুক্তি ব্যবহার করে যা পরিবেশ বান্ধব। মানে স্থানীয় উপকরণ ব্যবহার করায় খরচ কম হয় এবং স্থানীয় অর্থনীতি শক্তিশালী হয়। আন্তর্জাতিক সাহায্য প্রায় রাজনৈতিক সত্যগুলো হয় তার শিকার হয়। জলবায়ু পরিবর্তনের জন্য কম দায়ী হলেও আন্তর্জাতিক সহায়তা পর্যাপ্ত নয়। মানে মডার্ন স্থানীয় উদ্যোগের মাধ্যমে ক্ষতিগ্রস্তরা সরাসরি সুবিধা পায়। স্থানীয় উদ্যোগ স্থানীয় নেতৃত্ব গড়ে তোলা যায়। ভবিষ্যতে যা গুরুত্বপূর্ণ, প্রত্যেক অঞ্চলের জলবায়ু, প্রকৃতি, প্রাকৃতিক সম্পদ, দুর্যোগের প্রকৃতি ভিন্ন। আন্তর্জাতিক নীতিমালা সাধারণভাবে বন্ধ হলেও স্থানীয় বাস্তবতা অনুযায়ী সুনির্দিষ্ট উদ্যোগ গ্রহণের জন্য স্থানীয় পর্যায়ে উদ্যোগ অপরিহার্য। স্থানীয় জনগণ পরিবেশের সবচেয়ে নিকটবর্তী ব্যবহারকারী, পর্যবেক্ষক স্থানীয় উদ্যোগের মাধ্যমে জনগণের সচেতনতা, অংশগ্রহণ এবং দায়িত্ব বৃদ্ধি পায়। স্থানীয় জনগণের দীর্ঘদিনের অভিজ্ঞতা ও ঐতিহ্যবাহী জ্ঞান যেমন প্রাণী সংরক্ষণ, ফসল চাষ পদ্ধতি, দুর্যোগের মোকাবেলা, জলবায়ু পরিবর্তন অভিযানে কৌশলে কার্যকরভাবে কাজে লাগানো যায়। মাননীয় বরাবর আমার প্রতিপক্ষ দলের পূর্ববক্তা বলে গেলেন যে রাস্তা মেরামত ইউনিয়ন পরিষদের নিকট যেতে হবে। যদি স্থানীয় জনগণ তা না জানায় অর্থাৎ উদ্যোগ না নেয়, তবে ইউনিয়ন পরিষদ এই ব্যাপারটি জানবে কিভাবে? এর জন্য স্থানীয় উদ্যোগ আগে প্রয়োজন। মানে মডার্ন স্থানীয় উদ্যোগ এই ভিন্নতাগুলো বিবেচনায় নিয়ে বাস্তবমুখী কার্যকর সমাধান দিতে পারে। স্থানীয় প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবক দল এবং কৃষকগণ তাদের এলাকার প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সম্পর্কে ভালো জানে। তারা সহজে খাপ খাইয়ে নিতে পারে এবং স্থানীয়ভাবে সহজলভ্য উপকরণ দিয়ে সমাধান বাস্তবায়ন করতে পারে। মাননীয় মডার্ন স্থানীয় সরকার ও প্রতিষ্ঠান আন্তর্জাতিক বা জাতীয় স্তরে তুলনায় অনেক দ্রুত সিদ্ধান্ত নিতে পারে এবং তা কার্যকর করতে পারে। স্থানীয় পরিস্থিতিতে যেমন বন্যা বা ঘূর্ণিঝড়ের সময় স্থানীয় উদ্যোগে দ্রুত সাড়া দিতে পারে। আন্তর্জাতিক বা জাতীয় নীতিমালা কার্যকর বাস্তবায়নের জন্য স্থানীয় উদ্যোগ অপরিহার্য। কেন্দ্র থেকে কৌশল বাস্তবায়নে সফল করতে হলে তা স্থানীয় বা বাস্তবায়নের জন্য সক্ষমতা থাকা আবশ্যক। একটি অঞ্চলের জলবায়ু, বৈচিত্র্য, জীবিকার খরচ ভিন্ন, তাই সার্বজনীন সমাধান অনেক সময় কার্যকর হয় না। স্থানীয় উদ্যোগের এই ভিন্নতা অনুযায়ী অভিযোগ পরিকল্পনা গ্রহণ করতে পারে। মাননীয় মডার্ন পরিবেশ সংক্রান্ত যে কোনো প্রকল্প তখনই টেকসই হয় যখন স্থানীয় উদ্যোগ মানুষকে কেমন উপকার করি নয়, বরং পরিবর্তনে অংশীদার করে তোলে। এতে প্রকল্পের মানবনী বোধ স্থায়ী হয় এবং দীর্ঘমেয়াদে তার সফল হয়। এরপরে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ মাননীয় মডার্নকে, ধন্যবাদ সকলকে। উপস্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। আমার সামনে উপস্থিত মাননীয় মডার্ন বিশ্ববিদ্যালয় আমাদের আমার প্রতিপক্ষ দলের পরিবেশ সম্পর্কে জানাই আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম এবং অন্যদের জানাই আদাব ও শুভেচ্ছা। বিতর্ক জলবায়ু বিলের ক্ষেত্রে নির্ধারণ করা হয়েছে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় কেবল আন্তর্জাতিক স্থানীয় অবস্থান অত্যন্ত ঝুঁকি সম্পদের কারণে আমি ও আমার দল বিপক্ষে অবস্থান করেছি।
প্রভাব ও সমান্তরাল অতিক্রম করে ছড়িয়ে পড়া আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বয় প্রচেষ্টার মাধ্যমে এই সংকট মোকাবেলা করা সম্ভব। জাতিসংঘের উদ্যোগে 1999 সালে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনের কাঠামো 50 জনকে প্রতিষ্ঠা করে। এটি জলবায়ু পরিবর্তনের সমস্যা সমাধানের প্রধান কর্তব্য ছিল। এর মূল লক্ষ্য হলো বায়ুমণ্ডলের গ্রিনহাউস গ্যাসের ঘনত্ব এবং এটি কোথায় সৃজনশীল করা এবং জলবায়ু ব্যবস্থা মানুষের বিপজ্জনক হস্তক্ষেপ গ্রহণ করবে। বর্তমানে 1997টি দেশ এই কনভেনশনের সদস্য। 1997 সালে ডিসেম্বরে জাপানি প্রোটোকলে স্বাক্ষরিত করে এবং 2005 সালে 16 ফেব্রুয়ারি একটি কার্যকর হয়। এর মূল উদ্দেশ্য ছিল শিল্পায়িত দেশগুলোর জন্য গ্রিনহাউস গ্যাসের নির্গমন বাধ্যতামূলকভাবে হ্রাস করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা। এটি গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর জন্য আইনগতভাবে বাধ্যতামূলক হয়েছিল। অস্ট্রেলিয়ার মতো কিছু বড় নির্গমনকারী দেশ এতে স্বাক্ষরিত করেন। জাতিসংঘের 17টি দেশ উন্নয়ন লক্ষ্যমাত্রা একটি 13 নম্বর লক্ষ্যমাত্রা হলো জলবায়ু বিষয়ক পদক্ষেপ। এই লক্ষ্যমাত্রা অধীনে জলবায়ু পরিবর্তন এবং এর প্রভাব মোকাবেলায় জরুরি ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে। এর মাধ্যমে জলবায়ু পরিবর্তনের সম্পর্কিত ঝুঁকি এবং প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলায় সহায়তা ও অভিযোজনের সক্ষমতা বৃদ্ধি এবং জাতীয় নীতিমালার জলবায়ু পরিবহনের সংক্রামক ব্যবস্থা। জলবায়ু পরিবর্তন নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক গবেষণা ও পর্যবেক্ষণ চলছে, তার নীতি নির্ধারণে সহায়ক হচ্ছে। এই আন্তর্জাতিক উদ্যোগগুলো জলবায়ু পরিবর্তনের বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় দেশকে একত্রিত করে কাজ করতে এবং এটি টেকসই ভবিষ্যতে নিশ্চিত করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, উৎসাহিত করছে। জাতিসংঘের পরিবেশ কর্মসূচি, বিশ্ব আবহাওয়া সংস্থা, বিশ্ব ব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল এবং বিভিন্ন আন্তর্জাতিক উন্নয়ন ব্যাংক জলবায়ু পরিবর্তনের মোকাবেলায় তাদের ভূমিকা রেখেছে। প্রযুক্তিগত সহায়তা এবং সক্ষমতা বৃদ্ধি উন্নয়নশীল দেশগুলোকে নবায়নযোগ্য জ্বালানি প্রযুক্তি, কার্বন কমানো প্রযুক্তি এবং জলবায়ু পরিবর্তনের অভিযোজনের সম্পর্কিত জ্ঞানের মধ্যে সহায়তা করা হবে। আমার দুর্গপুর আন্তর্জাতিক অস্বীকার করেছে আমার প্রতিপক্ষ দল আবারও আন্তর্জাতিক অস্বীকার করছে। তাহলে তারা দেখেন স্থানীয়রা জলবায়ু পরিবর্তন কি করেছে, মাননীয় মানব হতে গেলে তারাই বেশি ক্ষতি করছে। এই প্রশ্ন আমার পক্ষ দলের বক্তব্য থাকলো। ধন্যবাদ মাননীয় ম্যাডাম। অর্থাৎ আমাদের যে জলবায়ু পরিবর্তন যে প্রকল্প সেটা বাস্তবায়িত হয়, এছাড়াও আন্তর্জাতিকভাবে ছাড়া গ্রিন হাউস যে প্রতিরোধ করা যায় জাতীয় নীতিমালা সেটা সুন্দরভাবে প্রবর্তন করছে। সব দেশ একসাথে অর্থাৎ আন্তর্জাতিকভাবে যে জলবায়ুকে অর্থাৎ পজিটিভ দিকগুলো যে এগিয়ে যাওয়া যায় সেটা সুন্দরভাবে উপস্থাপন করেছে। আবারও ধন্যবাদ জানাচ্ছি আজকে আপনাকে। এই পর্যায়ে পক্ষ দলের তৃতীয় বক্তা মোসাম্মদ আমিনা খাতুনকে তার পক্ষে উপস্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। সবসময় বাড়ি মাঠে ধন্যবাদ জানাতে চাই কারণ কিছু কথা চলছে জলবায়ু বিষয়ে জলবায়ু পরিবর্তনের বিভিন্ন প্রভাব মোকাবিলায় যেমন আন্তর্জাতিক উদ্যোগ স্থানীয় উদ্যোগে অবশ্যই মাননীয় মডারেটর আমার প্রতিপক্ষ দল বারবার বলছে আন্তর্জাতিক উদ্যোগের মাধ্যমে জলবায়ু রোধ করা সম্ভব। আচ্ছা, যদি আন্তর্জাতিক উদ্যোগের মাধ্যমে জলবায়ু পরিবর্তন করা সম্ভব হয় তাহলে কি তারা স্থানীয় উদ্যোগের কোনো পদক্ষেপ গ্রহণ করবে না? মাননীয় মডারেটর, আমার মনে হচ্ছে তারা শুধু অন্য দেশের প্রতি নির্ভরশীল হবে, নিজে কিছুই করবে না। তাই আমি আমার প্রতিপক্ষ দলকে বলার চেষ্টা করছি আপনারা একটু ভাবুন, তাহলে পানি কিন্তু পরিষ্কার হয়ে যাবে যে
জলবায়ু পরিবর্তনের লড়াই করতে হলে বিশ্বব্যাপী শক্তি সম্মেলন বা বড় বড় ঘোষণা সঙ্গে থাকে চলবে না। মানবায়ন প্রতিটি অঞ্চলে স্থানীয় মানুষ, স্থানীয় প্রশাসন ও মুসলিম সক্রিয় অংশগ্রহণ ছাড়া এই লড়াই সফল হতে পারে না। মানবায়ন প্রতিপক্ষ বলতে পারে স্থানীয় উদ্যোগের সংস্থা সীমিত, কিন্তু আমরা বলি নেপালের পোড়াগা স্থানীয় যুবকদের তৈরি বায়োগ্যাস প্লাস 300 পরিবারে জ্বালানি চাহিদা মেটায়। তথ্যসূত্র ইন্টারনেট। মানবায়ন লালবীর কুমার প্রাচীর সংরক্ষণে মৎস্যজীবী ঐতিহ্যবাহী জ্ঞান কাজে লাগছে। প্রতিপক্ষ আরো বলবেন আন্তর্জাতিক তহবিল ছাড়া অসম্ভব। তবে সিরিয়া লিওনের স্থানীয় প্রতিপক্ষ কার্বন ট্রেডের মাধ্যমে স্বনির্ভর তহবিল করছে, অর্থাৎ মানবায়ন স্থানীয় উদ্ভাবন নয়, আন্তর্জাতিক সহায়তার রূপান্তর নিশ্চিত করে। মানবায়ন বৃক্ষের শিকড় যতটা গভীর, তার বিস্তারিত তত বেশি। তেমনি পরিবেশের সংখ্যায় যদি পরিবর্তন আসে নিচ থেকে স্থানীয় মানুষের সচেতনতা উদ্যোগের মাধ্যমে, তাহলে তার দীর্ঘস্থায়ী হবে। আন্তর্জাতিক চুক্তি হলো নীতি, স্থানীয় উদ্যোগ হলো বাস্তবতা। আন্তর্জাতিক উদ্যোগ গুরুত্বপূর্ণ, কিন্তু মানবায়ন তা অবকাঠামোগত সহায়ক হবে। স্থানীয় উদ্ভাবন, ঐতিহ্যবাহী জ্ঞান ও সম্প্রদায়ের প্রত্যক্ষ অংশগ্রহণ ছাড়া টেকসই অভিযোজন অসম্ভব। মানবায়ন আমি আবার মনে করতে চাই, আজকের আলোচ্য বিষয় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় কেবল আন্তর্জাতিক উদ্যোগ নয়, স্থানীয় উদ্যোগ আবশ্যক। আন্তর্জাতিক চুক্তি যেমন প্যারিস এগ্রিমেন্টের বাস্তবায়নে স্থানীয় উদ্যোগ যেমন বাংলাদেশি উপকূলে স্থানীয় কমিউনিটি পাশাপাশি কৃষি ও বন্যা পরিষদে সরকারি তৈরি করে করা হয়, যা স্থানীয় সাহায্য ছাড়া সম্ভব ছিল না। মানবায়ন স্থানীয় উদ্যোগ ছাড়া বৈশ্বিক পরিকল্পনা কার্যক্রমে থেকে যাবে। মানবায়ন আন্তর্জাতিক চুক্তি এবং এক ধরনের বাসির সুর বেড়ে যায়, কিন্তু সেই সুরে যদি প্রতিটা অঞ্চলে তাদের নিজ নিজ বাস্তুযন্ত্র বাঁধতে না পারে, স্থানীয় উদ্যোগ না থাকে, তাহলে গানের কোনো সুর হবে না, হবে শুধু কোলাহল। মানবায়ন স্থানীয় জনগণ কোনো সিদ্ধান্ত নিয়ে বন্যা করা মোকাবিলা করে। ভারতের রাজস্থানের জল সংরক্ষণের ঐতিহ্যবাহী প্রধান পদ্ধতি পুনর্জীবন। স্থায়ী মালিকানায় প্রকল্প টেকসই আন্তর্জাতিক সাহায্য প্রায় আমলাতান্ত্রিক বিলম্বে শিকার হয়, কিন্তু মানবায়ন স্থানীয় উদ্যোগ জীবন বাঁচাতে তৎক্ষণাৎ কাজ করে। স্থানীয় পর্যায়ে কমিউনিটি রেডিও এবং মোবাইল ফোন ব্যবহার করে গুলি করে আগাম সতর্কতা দ্রুত মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। মানবায়ন সাইক্লোন শেল্টারে গাইডের জন্য আলাদা ব্যবস্থা এবং শুকনো খাবার বিশুদ্ধ পানি ব্যবস্থা নিশ্চিত করার ক্ষেত্রে স্থানীয় স্বেচ্ছাসেবকদের ভূমিকা অস্বীকার্য। মানবায়ন এরপরে দুর্যোগের সময় জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতি অনেক কমে এসেছে। মানবায়ন স্থানীয় এলাকার ভৌগোলিক পরিবেশগত সমস্যাগুলোকে আমাদের সংস্থা বা হচ্ছে আমাদের কেউ ভালো করতে পারবে? নিশ্চয় না। মানবায়ন তাহলে তারা কিভাবে স্থানীয় জনগণের চেয়ে বেশি ভূমিকা রাখতে পারবে? রয়ে গেল বিপদ। মানবায়ন আমরা আন্তর্জাতিক উদ্যোগে অস্বীকার করছি না, তবে স্থানীয় উদ্যোগে বেশি গুরুত্ব দিচ্ছি। কারণ যদি কোনো একটি দেশে আন্তর্জাতিক সাহায্য আছে, তবে সেটি বন্টনের দায়িত্ব কিন্তু স্থানীয় উদ্যোগদেরই দিতে হয়। অর্থাৎ মানবায়ন আন্তর্জাতিক সাহায্য পৌঁছে দিতেও স্থানীয় উদ্যোগদের দরকার হয়। মানবায়ন জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় স্থানীয় অর্থনৈতিক উদ্যোগ যেমন নবায়নযোগ্য শক্তির স্থানীয় উপাত্ত, স্থানীয় খাদ্য ব্যবস্থা সম্প্রদায়ের অর্থনৈতিক স্বায়ত্তশাসন সহায়তার উপর নির্ভর করে, কমিয়ে স্থানীয় অর্থনৈতিক আরো স্থিতিশীল করে তোলে। মানবায়ন জলবায়ু পরিবর্তনের একটি বৈশ্বিক সমস্যা হলো এর প্রভাব স্থানীয় পর্যায়ে অনুভূত হয়। যখন সমাধানের স্থানীয়ভাবে তৈরি হয়, তখন মানুষ সমস্যার সঙ্গে আরো নিবিড়ভাবে জড়িত অনুভব করে, একটি মনস্তাত্ত্বিক দ্রুত কমিয়ে দেয় এবং সমাধানের প্রতি ব্যক্তিগত দায়বদ্ধতা বাড়ায়, যা কেবল আন্তর্জাতিক আলোচনার মাধ্যমে সম্ভব নয়। উপকূলীয় অঞ্চলের মনোগ্রাম বন বা সবুজ বিষয় তৈরি করার জন্য স্থানীয় জনগণ সামাজিক বিভাগের সাথে কাজ করবে। স্থানীয় নার্সারি চারা উৎপাদন এবং গাছ লাগানোর ফলে একদিকে যেমন প্রাকৃতিক দিকে একটি প্রতিরোধ ব্যবস্থা গড়ে উঠছে, তেমনি অন্যদিকে স্থানীয় উদ্যোগ উপকৃত হয়েছে। পরিশেষে আমি বলতে চাই, মানবায়ন স্থানীয় উদ্যোগ গ্রহণ করি, দুর্যোগ এই বলে আমি বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মানবায়ন, ধন্যবাদ। ধন্যবাদ পক্ষ দলের তৃতীয় বক্তা মোহাম্মদ আমিনা খাতুনকে, এই সুন্দরভাবে বক্তব্য উপস্থাপন করেছে। স্থানীয়ভাবে কাজ করার সেটাকে সে বেশি গুরুত্ব দিয়েছে, কেননা আন্তর্জাতিক কার্যক্রম সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী এবং আন্তর্জাতিকভাবে যে চুক্তি সই করলেই সেটা যে বাস্তবায়ন হতে ব্যাপক সময় সেটা উপস্থাপন করেছে। সে ভারত সহ বিভিন্ন দেশের উদাহরণ যথেষ্ট পরিমাণ দিয়েছে এবং আন্তর্জাতিকভাবে কোনো কিছু সাহায্য সহযোগিতা যদি আসে সেক্ষেত্রেও গঠন করতে কিন্তু স্থানীয়ভাবে কার্যকর করা হয় এবং স্থানীয়ভাবে নার্সারির মাধ্যমে চারা উৎপাদন করা হয়। ধন্যবাদ আবারও মোহাম্মদ আমিনা খাতুনকে। এই পর্যায়ে আমার সামনে
মুসলমান বা ইসলাম এইসব দেশকে বিরোধী করতে পারে যেমন হতে পারে ইউএন বা আইসিসি এর মতো আন্তর্জাতিক সংগঠন। কিন্তু এই উদ্যোগ টুকরো টুকরো বড় প্রভাব করতে পারে না যদি এইভাবে কাজ করে আর অপরটি দেশ কিছু না করে তাহলে কোনো অসাধ্য। তোমার সফলতা ছাড়া জন্মের পরিবর্তন করতে অসম্ভব হয়। বর্তমান আন্তর্জাতিক সংস্থা মিডিয়া প্রতিবাদ এবং চুক্তির মাধ্যমে চাপ না থাকলে তারা কিছু করবে না। জলবায়ু পরিবর্তন কোনো এক দেশে আসলে সমস্যা নয়, এটি একটি প্রতিক্রমণ। গ্রিন হাউস গ্যাস নির্দিষ্ট ভৌগোলিক সীমারেখা মানে না এক অঞ্চলে অন্য অঞ্চলে প্রবাহ ইত্যাদি। তাই এই মোকাবেলা সব দেশে সুরক্ষিত ন্যায় ও সমতা আর্থিক শক্তি পর্যাপ্ত মাধ্যমে সকল প্রযুক্তির আদান প্রদান সম্ভব সহনশীল হতে সাধারণ দায়িত্ব যার সঙ্গে জলবায়ু কাঠামোর সাধারণ কিছু সকল রোগ এবং নীতিকে স্বীকৃতি দেয়। এর অর্থ হল যথেষ্ট যদি কোনো দেশ টেকসই প্রযুক্তি তৈরি না করতে পারে তখন তারা তার উপর নির্ভর করবে। এই সমস্যার সমাধানে আন্তর্জাতিক ও সমাধানের জন্য ও আন্তর্জাতিক উদ্যোগ নেওয়া দরকার। তবে আন্তর্জাতিক উদ্যোগ না থাকলে এই উদ্যোগগুলো প্রযুক্তি নির্দেশন এগুলো আমরা সমাজের এই উদ্যোগে
যেভাবে যুদ্ধ হতে হবে। স্থানীয় উদ্যোগগুলো শুধু সমস্যার দ্রুত সমাধান নয়, টেকসই সমাধানও নিশ্চিত করে। তাই আমি এই পদের পক্ষে দৃঢ়ভাবে বলছি, আন্তর্জাতিক সহযোগিতা অবশ্যই দরকার। তবে স্থানীয় উদ্যোগ ছাড়া জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই সম্ভব হবে না। জাতিসংঘের সংস্থাগুলো অনেক পরিকল্পনা নেই, কিন্তু সেসব কতগুলো বাস্তবে ঘটে। গ্রামে বা প্রত্যেক অঞ্চলে অশান্তি রয়েছে আমাকে জলবায়ু পরিবর্তনের প্রভাব সর্বদা এক নয়। এক এক দেশের করার সমস্যা অন্য দেশের অতিবৃষ্টি, এক জায়গায় নদী ভাঙন অন্য জায়গায় হিমবাহ করে যাচ্ছে। এই ভিন্ন ভিন্ন সমস্যার সমাধানে স্থানীয় বাস্তবতার ভিত্তিতে নিতে হয়। মাননীয় মডারেটর জলবায়ু পরিবর্তনের বর্তমান বিশ্বের সবচেয়ে বড় সংকটগুলোর একটি। তাপমাত্রা বৃদ্ধি, বরফ গলন, সমুদ্র বৃষ্টির উচ্চতা বৃদ্ধি, খরা, অতিবৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগের কারণে বিশ্বের সব দেশেই ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই বৈশ্বিক সমস্যা মোকাবেলায় আন্তর্জাতিক পর্যায়ে অনেক উদ্যোগ নেওয়া হচ্ছে, যেমন প্যারিস চুক্তি, কপ সম্মেলন ইত্যাদি। তবে এই সমস্যার সমাধানে কেবল আন্তর্জাতিক চুক্তির যথেষ্ট নয়, বরং স্থানীয় পর্যায়ে সচেতনতা, পরিকল্পনা ও কার্যকর উদ্যোগ জরুরি। কারণ সমস্যার যদি স্থানীয়ভাবে অনুভব হয়, তাহলে সমাধান হতেই হবে সেই জায়গা থেকে। যদি পরিবেশ সংরক্ষণ হয়, আন্তর্জাতিক আদেশে সেটা মানুষ মনে রাখে না। যখন স্থানীয় উদ্যোগে বেশি গাছ লাগানো হয়, তখন মানুষ নিজের সরকারকে যেমন রক্ষা করে, তেমনি গাছকে রক্ষা করতে। মাননীয় মডারেটর আমাকে প্রকল্প বলছে শুধু আন্তর্জাতিক উদ্যোগ যথেষ্ট, কিন্তু আন্তর্জাতিক সিদ্ধান্ত বাস্তব করে স্থানীয় মানুষ প্রস্তুত রয়ে গেল আমার খুব দরকার। জলবায়ু পরিবর্তনের যেমন প্রভাব, যেমন খরা, বন্যা, নদী ভাঙন, জনস্বাস্থ্য বৃদ্ধি, কৃষিক্ষেত্রের ক্ষতি ইত্যাদি, এগুলো প্রত্যেকটি ঘটনা সরাসরি সমাধান জনগণকে প্রভাবিত করে। এবং বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে লবণাক্ত জলে আমরা প্রথম খরার পরিচয় করেছি। তাই এখানে জনগণ প্রশাসন উদ্যোগ ছাড়া এই সমস্যার যখনই সমাধান সম্ভব হয়। স্থানীয় জনগণ ও প্রশাসন গ্রামে কোন এলাকায় কিভাবে সমস্যা, কিভাবে প্রভাব পড়ে এবং কিভাবে সমাধান করা যায়, তারা এখানে ভাষা, সংস্কৃতি, কিন্তু জীবনধারা বুঝে পরিকল্পনা নিতে পারে। আন্তর্জাতিক সংস্থা অনেক সময় এসব লক্ষ্য বা উপাত্ত বা সংস্কৃতি না বুঝে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়। উদাহরণস্বরূপ বাংলাদেশের গ্রামে গ্রামে মানুষ নিজেরা বাদ দিয়ে নিজের বাড়ি ধরে রাখার জন্য পুকুর খনন করে, বৃক্ষরোপণ করে পরিবেশ রক্ষা করেছে, যা বাস্তবে সম্মত ও কার্যকর। আন্তর্জাতিক সংস্থাগুলো তাহলে দিতে পারে, চুক্তি দিতে পারে, কিন্তু বিপদগুলো রক্ষা করতে হবে, বাঁধ নির্মাণ করতে হবে স্থানীয়দের অংশগ্রহণে। কারণ তারা এই জানবে কেউ কখন আসে, কোথায় আঘাত হানে, কতটা উঁচু হয়ে বাঁধ দিতে। আপনি মডারেটর জলবায়ু পরিবর্তনের বড় বড় শিল্পোন্নত দেশগুলোই সবচেয়ে দায়ী। তারা শুধু দেশের উন্নয়ন করেছে নিজের জন্য, কিন্তু পৃথিবী কি করে তুলেছে আমাদের ছোট মানুষের দীর্ঘমেয়াদী পরিকল্পনার উপর নির্ভর করে, যেগুলো বাস্তবায়নের সময় লাগে এবং মাঝে মাঝে এই রাজনৈতিক দলের কারণে আটকে যায়। বিপরীতে স্থানীয় প্রশাসন বা জনগণের দ্রুত পদক্ষেপ নিতে পারে, যেমন স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে বৃক্ষরোপণ অভিযান চালানো, শহরের পাড়ে পাড়ে প্লাস্টিক নিষেধন করা, খালবিল পরিষ্কার রাখা, এসব উদ্যোগ তৎক্ষণাৎ বাস্তবযোগ্য এবং ফলপ্রসূ। মাননীয় মডারেটর জলবায়ু পরিবর্তন ঠেকাতে বৃক্ষর গুরুত্ব অপরিসীম। গাছ কেবল অক্সিজেন দেয় না, বরং তারা পৃথিবীর উষ্ণতা নিয়ন্ত্রণ, পরিবেশ পরিশুদ্ধকরণে ও বন্যা ও খরার রোধ এবং জীববৈচিত্র্য রক্ষার বিশাল ভূমিকা রাখে। তাই একটি গাছ একটি প্রাণ, এই ধারণাকে গ্রহণ করে আমাদের উচিত বেশি বেশি গাছ লাগানো। এবং আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ। আমি এই ব্লকে অবস্থান করছি। আগামী বছর সেই গুরুত্বপূর্ণ বিষয় যা করতে আমাদের বিবেচনা নয়, পুরো পৃথিবীর অস্তিত্বের জন্য। সেটি হলো জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব পড়ে আন্তর্জাতিক উদ্যোগের অপরিহার্যতা। জলবায়ু পরিবর্তন শুধু একটি দেশের সমস্যা না, বরং নির্গত গ্রিন হাউস গ্যাস আমেরিকা বা বিভিন্ন জ্বালানি তাপমাত্রা হিসেবে বাংলাদেশের মাধ্যমে আফ্রিকা দেশগুলিতে তার সংসদীয় বৈশিষ্ট্য সমাধান হবে আঞ্চলিক। যেমন একটি কাউন্টি সারা প্রদেশের সংসদ থেকে উচ্চবাদ হচ্ছে। কর্তৃপক্ষের বন্ধুরা বলতে পারে যে আঞ্চলিক অন্তর্ভুক্ত পর্যাপ্ত। আমরা তো হ্যাঁ অবশ্যই, কারণ বৈশ্বিক অবস্থায় দুর্বল রিসার্চ, নীতি, কাঠামো ও প্রযুক্তি ন্যাচারাল মানুষ শুধুমাত্র পরিবর্তনকে সম্ভব করে তোলে। এত থেকে এর মতো আন্তর্জাতিক বিশ্বকপ বৈচিত্র্য বিধান করে নিচে তোলে এবং সমন্বয় কাজ করার প্ল্যাটফর্ম দেয়। এই ঘটনাগুলো সুবিধার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে, যেহেতু জলবায়ু পরিবর্তন একটি গভীর সমস্যা, তাই কি ছাড়া এখন দেশগুলো কার্যকর ভাবে ডেভেলপ করতে পারবে? অনুযায়ী ডেভেলপ দেশগুলো বেশি দায়িত্ব দিতে বাধ্য, যা ন্যায় ও ঐতিহাসিক দায়িত্বকে সামনে নিয়ে আসে। এর মাধ্যমে দুর্বল দেশগুলো নিরাপদ ও সমান সুযোগ পায়। সিবিডিআর এর মতো আলোচনামূলক না রূপ হলে কিভাবে বড় ধরনের বিনিয়োগকারী দেশগুলোকে তাদের দায়িত্ব পালনে বাধা দেওয়া সম্ভব? অভিযোজন ও বিরূপ পরিস্থিতিতে গ্লোবাল সমন্বয় বিশ্বব্যাপী জলবায়ু সীমা যেমন 1.5 ডিগ্রি সেলসিয়াস বাস্তবায়নের সকল বিষয়ে সংহতি জরুরি। আমার প্রতিপক্ষ
পলিসি এবং মডেল প্রোটোকল এর মাধ্যমে গ্লোবাল নীতিসমূহ তৈরি হয়, যা সামষ্টিক লক্ষ্য ও দায়বদ্ধতা করে। যে সরকার যাচ্ছে বা ছাড়িয়ে যায় তা ব্যক্তিগত বা জাতীয় উদ্যোগে একাত্মতা সম্ভব নয়, মুক্তিযুদ্ধ নয়, এটি যৌথ যুদ্ধ। আন্তর্জাতিক উদ্যোগে জড়িত হলে ইভেন্ট তার লোকাল ট্রান্সফার শুধুমাত্র আন্তর্জাতিক কাঠামোর মাধ্যমে সমর্পিত লক্ষ্য দায়বদ্ধতা অর্থাৎ এবং প্রযুক্তি পৌঁছায় যেখানে দরকার। এটাই সেই কাঠামো যা প্রতিটি জাতিকে শক্তি দেয়, যাতে স্থানীয় ও বৈশ্বিক পর্যায়ে একটি একর পথে এগিয়ে যাওয়ার জন্য। আন্তর্জাতিক সমঝোতা ছাড়া একটি দেশই কার্যকরভাবে জলবায়ু সংকট মোকাবিলা করতে সক্ষম নয়। UNFCCC/CBDR নীতি অনুযায়ী উন্নত দেশগুলোর বেশি দায়িত্ব নিতে হবে, কারণ তারা ইতিমধ্যে অধীনের মতো বিপুল পরিসর গ্যাস নিঃসরণ করেছে। এই নীতি নিশ্চিত করে যে দুর্বল দেশগুলো যেমন বাংলাদেশ তাদের অন্তর্ভুক্তভাবে পালন করেছে। বৈশ্বিক অর্থনীতি ও গ্রিন উন্নয়ন, যৌথ সম্পদের ক্ষমতা, আন্তর্জাতিক সহযোগিতা এবং প্রযুক্তি। আপনারা যারা দেখছেন সকলে জানে আমি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কিন্তু আসছে উদ্যোগ না কারণে আমি এবং আমার দলের বক্তব্য পাচ্ছি। আর আমরা ইতিপূর্বে আমার পূর্বে বক্তব্য সম্পূর্ণভাবে প্রমাণ করে দিয়েছেন যে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় স্থানীয় উদ্যোগী আবশ্যক। তাদের বক্তব্যকে সমর্থন জানিয়ে আমি আবারও বলতে চাই, এই বিষয়ে সমর্থন করতে চাই। মানে আমরা শুরুতে বলতে চাই জলবায়ুটা কি? জলবায়ু হলে একটি নির্দিষ্ট অঞ্চলে দীর্ঘমেয়াদী আবহাওয়ার গরমতা, যেমন তাপমাত্রা, বৃষ্টিপাত, আর্দ্রতা ইত্যাদি, সংশ্লিষ্ট কার্বন নিঃসরণ, বনজার দূষণ ইত্যাদির কারণে জলবায়ু স্বাভাবিক চক্রের পরিবর্তন হচ্ছে। এর ফলে গড় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, বরফের সমুদ্রের উচ্চতা বাড়ছে, খরাবনা ইত্যাদি বাড়ছে। এই পরিবর্তনের প্রভাবে ফসলের উৎপাদনের সমস্যা, পানি সংকট এবং মানুষের জীবনধারার পরিবর্তন হচ্ছে। জলবায়ু পরিবর্তন হচ্ছে বৈশ্বিক কিছু, কিন্তু এর প্রভাব সবচেয়ে বেশি পড়ে স্থানীয় পর্যায়ে। তাই এই মোকাবিলায় করতে হবে স্থানীয়ভাবে। মানে মডার আমরা যে বিরূপ পরিবর্তনের পদ্ধতি তা মূলত জলবায়ু পরিবর্তনের ফল। এই পরিবর্তন স্থায়ীভাবে দেখা দেয়, তাই এর প্রতিরোধ ও স্থানীয় জলবায়ু ব্যবস্থাপন অত্যন্ত জরুরি। আন্তর্জাতিক উদ্যোগ যা নীতির আইনি না, আর স্থানীয় উদ্যোগ হবে কাজের বার। মানবতার লক্ষ্যকরণ গবেষণা বলে স্থানীয় উদ্যোগ বৈশ্বিক লক্ষ্য অর্জনের মূল বাস্তবতা। আমরা কি এই বাক্যটি কখনো শুনিনি? মানবতার প্রাকৃতিক দুর্যোগ বা জলবায়ু বিপর্যয়ের সময় আন্তর্জাতিক সহায়তা আসে সময় লাগে, কিন্তু স্থানীয় জনগণ, প্রশাসন ও স্বেচ্ছাসেবী তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানতে পারে। ত্রিমুখী সম্মেলনে যখন তহবিল নিয়ে তর্ক হয়, তখন কুতুবদিয়ার মানুষ গ্রামের ভাঙনে, নদী ভাঙনে ঘর হারায়। রামপুরি রেসপন্সটা মানবতা জাতিসংঘ না স্থানীয় মানুষের। যুদ্ধের সময় প্রথম সৈনিক হয় গ্রামের মানুষ। মানবতা আন্তর্জাতিক সহায়তা বেশিরভাগ সময় উপনীতি সময়ের জন্য হয়ে থাকে। অর্থ পড়ালে কাজ থেমে যায়, কিন্তু স্থানীয় উদ্যোগ নেওয়া হলে কাজটি থামবে না। অর্থহীন আন্তর্জাতিক সহায়তার উপর নির্ভর করলে আমরা কেমন তার বক্তব্য উপস্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। বহু দেশের কার্বন নিঃসরণের কম মাননীয় তাই সমাধান হওয়া উচিত বৈশ্বিক। আর্থিক এবং প্রযুক্তিগত সহায়তা মাননীয় অনেক উন্নয়নশীল নিজস্ব অথবা প্রযুক্তি অভাবে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা অক্ষম। মাননীয় উন্নত দেশগুলো আন্তর্জাতিক সহায়তা ছাড়া তারা প্রস্তুতি না। আমি বলতে পারি যে বহু প্রজাতিক কোম্পানি ভূমিকা বড় বড় কোম্পানি বহু দেশে দূষণ ছড়াচ্ছে, তাদের নিয়ন্ত্রণ করতে হলে শুধু আন্তর্জাতিক নীতি দরকার এবং স্থানীয় প্রশাসন বা মানুষ কিছুই করতে পারে সেটা আমরা জানি। সামাজিক এবং পরিবেশগত সীমানা দেশ পেরিয়ে প্রভাব পড়েছে। কোনো একটি দেশের তার প্রভাব পড়েছে পার্শ্ববর্তী দেশের তাই আন্তর্জাতিক সম্মেলন ছাড়া সঠিক প্রতিকার করা সম্ভব নয়। ব্যবস্থাপনা পর্যবেক্ষণা ইত্যাদি আন্তর্জাতিকভাবে প্রযুক্তি দরকার হয়, যা শুধু কোনো দেশগুলো থেকে আসতে পারে। যেসব দেশে কার্বন বেশি নিয়ন্ত্রণ করে তাদের উপর আন্তর্জাতিক চাপ ছাড়া তারা নিজেরা সীমাবদ্ধ করবে না। প্রাকৃতিক প্রভাব সমৃদ্ধ দরকার। জলবায়ু গবেষণা জায়গা ভবিষ্যৎ জ্ঞান ইত্যাদির মাধ্যমে আন্তর্জাতিকভাবে পরিচালিত হয়। স্থায়ীভাবে এর ব্যবহার হয়, কিন্তু এর প্রধান উৎস আন্তর্জাতিক। এই সমস্যা শুরু হয় একটি দেশ থেকে নয়, বরং আন্তর্জাতিক নিরাপত্তা ইস্যু এবং আন্তর্জাতিক গুরুত্ব, আন্তর্জাতিক উদ্যোগ ছাড়া এটি সমাধান করা সম্ভব নয়। দরিদ্র এবং ঝুঁকিপূর্ণ দেশগুলো জলবায়ু অধ্যয়ন এবং প্রশমন ক্ষমতা নেই। আন্তর্জাতিক সংস্থাগুলো এই দেশগুলোকে আর্থিক অনুদান, প্রযুক্তি এবং প্রশিক্ষণ দিয়ে সাহায্য করছে। তাহলে কি হয়? আমার প্রতিপক্ষ দল এটিকে অস্বীকার করবে। আন্তর্জাতিক সংস্থাগুলো জলবায়ু পরিবর্তনে সংক্রান্ত বৈজ্ঞানিক গবেষণা পরিচালনা করে এবং তথ্য প্রকাশ
সহায়তা প্রদান করে মাননীয় মডার সহযোগিতা এবং সংলাপ সৃষ্টিতে মধ্য আলোচনা প্ল্যাটফর্ম তৈরি করে জলবায়ু ইস্যুতে সহযোগিতা সমন্বিত এবং নিশ্চিত করে মাননীয় মডার আন্তর্জাতিক প্রচার বিধান শিক্ষা এবং সচেতনতা কর্মসূচির মাধ্যমে জনসাধারণ এবং সরকারের উদ্বুদ্ধ করা যায় জলবায়ু বিষয়ে পদক্ষেপ নিতে পারে। আন্তর্জাতিক সংস্থাগুলো সম্মিলিত এবং স্বেচ্ছাসেবী উদ্যোগ ছাড়া জলবায়ু পরিবর্তন বিরূপ প্রভাব মোকাবিলা করা অসম্ভব মাননীয় মডার। এই সংস্থাগুলোর ভূমিকা শুধু অপরিহার্য গুরুত্বপূর্ণ নয় বরং অপরিহার্য। তবু আমার প্রতিপক্ষ তো কেন বলতে পারছে না যে আমরা যদি আন্তর্জাতিক সমর্থন না করি তাহলে কিভাবে স্থানীয় জলবায়ু পরিবর্তনে ভূমিকা রাখবে মাননীয় মডার। জাতিসংঘের খাদ্য এবং কৃষি সংস্থা FAO জলবায়ু পরিবর্তন মোকাবিলা দেশগুলোর কৃষি এবং নীতি কৌশল প্রণয়নে সহায়তা করছে। তারা জলবায়ু স্মার্ট কৃষি ধারণার প্রচার করছে যা উৎপাদনশীল বৃদ্ধি এবং অভিযোজন ক্ষমতা বাড়ানোর জন্য গ্রিন হাউস গ্যাসের নির্গমন বাড়ানোর উপর জোর দেয়। মাননীয় মডার বিশ্বব্যাংকগুলো বিভিন্ন সংকটে পড়ার সম্মুখীন হওয়া দেশগুলোর টাকা এবং তাদের পাশে থাকে। জাতিসংঘের মতো আন্তর্জাতিক সংস্থাগুলো জলবায়ু পরিবর্তন বিভিন্ন দেশকে হেল্প করে মাননীয় মডার। শুধু তাই না, জাতিসংঘের মতো জাতিসংঘ ছাড়া কোনো দেশ একা জলবায়ু পরিবর্তন বিরূপ প্রভাব করতে পারবে না। আমার প্রতিপক্ষ দলের কাছে একটি প্রশ্ন করতে চাই যে আন্তর্জাতিক সংস্থা বিভিন্ন ধরনের সেবা প্রদান করেছে, কিন্তু স্থানীয়রা জলবায়ু পরিবর্তনে কি করেছে, কি পদক্ষেপ গ্রহণ করেছে? আমার প্রতিপক্ষ দলের কাছে আশা করি আমার প্রশ্নের উত্তর শীঘ্রই পাবো। আচ্ছা মাননীয় মডার, যদি স্থানীয়রা সব ধরনের উদ্যোগ গ্রহণ করতো তাহলে আন্তর্জাতিক কি কাজে আসে? পরিশেষে বলতে পারি যে যুক্তিসম্মত কারণে আমি এখনো আমার প্রতিপক্ষ দলে অর্থাৎ বিপক্ষ অবস্থান করছি। তাই আমি জোর করে বলতে পারি যে আমার প্রতিপক্ষ যে আন্তর্জাতিককে অস্বীকার করছে তা যথার্থ হয় মাননীয় মডার। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ বিপক্ষ দলের পঞ্চম বক্তা আরবে আফরিনকে তার সুন্দর বক্তব্য উপস্থাপনের জন্য। এ পর্যায়ে পক্ষ দলের ষষ্ঠ বক্তা মোসাম্মদ মেহনাত আক্তারকে ঠান্ডা পানি কাছে কিন্তু জলবায়ু রক্ষা করবো হয় স্থানীয় উদ্যোগে। আমরা প্রতিদিন যে রোদ বৃষ্টি ঠান্ডা বা গরম অনুভব করি তা হলো আবহাওয়া, কিন্তু দীর্ঘ সময় ধরে যদি দেখা যায় একটি স্থানে গ্রীষ্মকালে গরম পড়ে, শীতকালে ঠান্ডা পড়ে, বর্ষাকালে বৃষ্টি হয়, তাহলে সেটাকে বলা হয় সেটার চমৎকার। আমার আগের বক্তারা স্থানীয় উদ্যোগের গুরুত্ব সম্পর্কে চমৎকার আলোচনা করেছে। এতে কোনো সন্দেহ নেই যে জলবায়ু পরিবর্তনের মধ্যে সমস্যা মোকাবেলে আন্তর্জাতিক উদ্যোগের সহযোগিতা অপরিহার্য। কিন্তু আমি আবারও জোর দিয়ে বলতে চাই যে কেবল আন্তর্জাতিক উদ্যোগ নয়, স্থানীয় উদ্যোগের লড়াইয়ের মূল ভিত্তি এবং সবচেয়ে বড় কার্যকর থাকে। আমার বিপক্ষ দল বলছে আন্তর্জাতিক উদ্যোগ যথেষ্ট, তাহলে উন্নয়নশীল দেশগুলোতে এখনো কেন খরা বন্যতা ঘটনা পাচ্ছে? মাননীয়টা প্রথমত জলবায়ু পরিবর্তনের প্রভাব মেনে দিল। সুন্দরবনের মানুষ যে সমস্যা জর্জরিত করেন কৃষকের সংসার কাটতে দরে হয়ে গেল। আন্তর্জাতিক চুক্তি একটি সাধন কাঠামো তৈরি করতে পারে, কিন্তু নির্দিষ্ট সমস্যার গভীরতা বুঝতে এবং তার কার্যকর সমাধান করতে হলে স্থানীয় জ্ঞান ও অভিজ্ঞতায় সবচেয়ে আন্তর্জাতিক উদ্যোগে বিভিন্ন পরিকল্পনাগুলো যখন স্থানীয় বাস্তবতার সাথে খাপ খায় না, তখন সেগুলো কাগজে ধরুন বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে উপকূলীয় এলাকায় লবণাক্ততা বাড়ছে। এর মোকাবিলায় স্থানীয় পর্যায়ে লবণ সহনশীল ফসলের জাত উদ্ভাবন, পানি সংরক্ষণ ব্যবস্থা কিংবা বাকি উদ্ভাবন এ ধরনের উদ্যোগগুলো সরাসরি মানুষের জীবন ও জীবিকার প্রভাবে মানবাটা আন্তর্জাতিক সংস্থার নদীর চিন্তা হতে পারে, কিন্তু নদী হাজার নদী সে মাঝে যে প্রতিদিন নৌকা চালায়, তেমন জলবায়ু পরিবর্তনের বাস্তবতা বুঝে স্থানীয় মানুষকে তার জমি তার বাচ্চারা চালায়, তার সমাধান ও তার প্রতি মানবাটা দ্বিতীয়ত স্থানীয় উদ্যোগগুলো জনগণের সবচেয়ে অংশগ্রহণ এবং মালিকানা নিশ্চিত করে। যখন একটি ভূগর্ভ প্রদেশে বিশেষজ্ঞ পরিচালিত হয় তখন স্থানীয় মানুষের মধ্যে এক ধরনের বিচ্ছিন্নতা তৈরি হতে পারে, কিন্তু যখন কোনো উদ্যোগ স্থানীয় কমিটির পরামর্শে অংশগ্রহণে গড়ে ওঠে তখন এই সাফল্যের সম্ভাবনা বহুগুণ বেড়ে যায়। মানুষ যখন বুঝতে পারে যে এই উদ্যোগ তাদের নিজেদের ভালোর জন্য রক্ষণাবেক্ষণ হওয়া উদাহরণস্বরূপ স্থানীয় কমিটিগুলো দ্বারা পরিচালিত গল্প পরিচালনা বেশি হয়, কারণ স্থানীয় মানুষের সুবিধা এবং মানবাটার আন্তর্জাতিক উদ্যোগ আমাদের কাছে, কিন্তু উঠতে হলে দরকার স্থানীয় বাতাস সমন্বয় ছাড়া উন্নয়ন বা পরিবেশ রক্ষা সম্ভব নয়। যেমন আন্তর্জাতিক চুক্তি বলে যদি সফল তাহলে এক বছর একটা চুক্তির পর কেন তাপমাত্রা বাড়ছে, ওষুধ হয়ে তোমার মানবাটা কিন্তু স্থানীয় উদ্যোগগুলো অভিযান পরিস্থিতির সাথে থাকা পরিবর্তনের নতুন পরিস্থিতিতে খাপ খাইয়ে স্থানীয় জ্ঞান এবং কৌশল অপরিহার্য। কৃষকরা জানেন ফসল তাদের মাটিতে ভালো খাই জেলেরা জানেন শুধু মাছ অর্জন করতে হয়।
কৃষকদের খামারিরা জলবায়ু পরিবর্তনের সম্ভাবনা তারা যদি উদ্যোগ না নেয় তাহলে আন্তর্জাতিক চুক্তি কিভাবে সফলভাবে বাস্তবায়ন করতে যাচ্ছে। আবার বিপক্ষ দল আন্তর্জাতিক উদ্যোগ প্রতিবাদ করছে, কিন্তু আন্তর্জাতিক চুক্তিগুলো বরাবর বাস্তবায়নে ব্যর্থ হয় বা পরিবেশগুলোর মধ্যে প্রতিশ্রুতি হয় না। তাহলে স্থানীয় ক্ষতিগ্রস্ত মানুষ কিভাবে নিজেদের রক্ষা করবে? আমার বিপক্ষ দল মনে করে না যে এই পরিস্থিতিতে স্থানীয় মারিমাটের উত্তর মেরু অঞ্চলে জলবায়ু আফ্রিকার সাহারার জলবায়ু তাহলে দুইটি ভিন্ন দেশে একটি নির্দিষ্ট উদ্যোগের মাধ্যমে কিভাবে জলবায়ু করা যাবে? বর্তমানে বিশ্বের অন্যতম বড় সংকট হল জলবায়ু পরিবর্তন। বাতাসে কার্বন ডাই অক্সাইড নাইট্রাস অক্সাইড গ্যাসের পরিমাণ বেড়ে যাওয়ায় পৃথিবীর উষ্ণতা বাড়ছে, বরফ গলছে, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়ছে এবং প্রাকৃতিক মৃত্যু বাড়ছে। তাই বলা যায় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় আন্তর্জাতিক উদ্যোগ নাই। এগুলো আমি বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ বিচার করতে মোহাম্মদ মেহরাজ আক্তারকে তার সুন্দর বক্তব্য উপস্থাপনের জন্য। এই পর্যায়ে বিপক্ষ দলের ষষ্ঠ বক্তা শান্ত হাসদাকে তার বক্তব্য উপস্থাপনের জন্য সামাজিক সমস্যা সংকটের মতো সমস্যার সম্মুখীন হয়ে পড়বে, যেগুলো একটা ভাবে স্থানীয় স্তরে মোকাবেলা করা অসম্ভব। অনেক সমস্যা যেমন পরিকরণ বা শহরের সদস্য শোনাতে পারে না, তাই এর কাজে মোকাবেলা আছে পরিকল্পনা অপরিহার্য। অর্থনীতি থেকে দেখা যায় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা প্রচুর পরিমাণ বেড়ে পড়েছে। অনেক উন্নয়নশীল দেশ নেই হয় না। অর্থায়ন এবং প্রযুক্তি রক্ষা এবং অভিযোজন কাজ সম্পন্ন করতে পারে না। কিন্তু দেশগুলো যখন অর্থ প্রযুক্তি এবং বিশেষণ দিয়ে সহায়তা করে তখন তা বৈশ্বিক স্বার্থ রক্ষা করা হয়। এখন দেশ ইসলামিক এবার আমি আমার বক্তব্য শেষ করেছি। থ্যাংক ইউ মার্টিন মডেল। থ্যাংক ইউ। ধন্যবাদ বিপক্ষ দলের ষষ্ঠ বক্তা শান্ত হাসদাকে তার সুন্দর বক্তব্য উপস্থাপনের জন্য। এই পর্যায়ে পক্ষ দলের সপ্তম বক্তা মোসাম্মদ কামরুন্নাহারকে তার বক্তব্য উপস্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে মোকাবেলায় কিন্তু আন্তর্জাতিক উদ্যোগ নয়, স্থানীয় উদ্যোগ আবশ্যক। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমি আমার দল এর পক্ষে অবস্থান করছি। আমার দলের বাকি সব বক্তারা তাই প্রমাণ করে দিয়েছে যে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায়
এবং এর কয়েকটি কারণ হলো মানুষের শিল্পকারখানা যানবাহন থেকে নির্গত গ্রিনহাউস গ্যাস, বর্তমানে কারণে কাজের সংখ্যা হ্রাস ইত্যাদি। আমার পক্ষদল হিসাবে আমি জোর দিয়ে বলছি জলবায়ুর প্রভাব মোকাবেলায় কেবল আঞ্চলিক উদ্যোগ নয়, স্থানীয় উদ্যোগ আবশ্যক, বেশি কার্যকর। কারণ জলবায়ু সমস্যার বিরূপ প্রভাব এবং সমাধান এলাকা অনুযায়ী ভিন্ন। তাই সিদ্ধান্ত নয়, বাইরের সিদ্ধান্ত নয়, নিজেদের উদ্যোগে স্থানীয় সমাধান সম্ভব। বাংলাদেশের আন্তর্জাতিক উদ্যোগে সিদ্ধান্ত নিতে বছর চলে যায়, কিন্তু স্থানীয়ভাবে মানুষ চাইলে বৃক্ষরোপণ, পানি সংরক্ষণ বা সচেতনতা কর্মসূচি চালু করে তার কারণে সময় বাঁচে, কাজও হয়। আমি মনে করি দলের বন্ধুরা বারবার বলছে যে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় কেবল আন্তর্জাতিক উদ্যোগ নয়, স্থানীয় উদ্যোগ আবশ্যক। এই জন্য তাদের কিছু আমি কথা বলি। স্থানীয় উদ্যোগ স্থায়ীভাবে ভালো বোঝা যায়, দ্রুত বাস্তবায়ন সম্ভব, আন্তর্জাতিক পর্যায়ে অনেক দেরি হয় ইত্যাদি। এখন আন্তর্জাতিকের কিছু সমস্যার কথা বলি। আন্তর্জাতিক উদ্যোগ অনেক সময় কাজে লাগে না, ধীর কার্যকর নয়। এখন আসি প্রথম উদাহরণে, আন্তর্জাতিক উদ্যোগ অনেক সময় ধীর কার্যকর নয়। যেমন দেশের অংশগ্রহণ একে, দেশের প্রয়োজন সমস্যা মতামত ভিন্ন, তাই সবাইকে একমত হতে হলে অনেক সময় লাগে। যেমন প্রথমে করতে হয় সভা, তারপর করতে হয় খসড়া, তারপর হয় মতামত, আবার পরিবর্তন, শেষ হয় চুক্তি। পুরো প্রক্রিয়াটি ধাপে ধাপে শেষ হয়, সেজন্য অনেক সময় লাগে। এখন আসি মূল কথায়। আমার প্রতিপক্ষ দলের উদ্দেশ্যে বলতে চাই, আচ্ছা আপনারা যদি 1 ঘন্টার কাজ 10 ঘন্টায় গিয়ে করেন, তাহলে কি সেই কাজের কোনো ভ্যালু থাকে? নিশ্চয় না। কারণ তেমনি জলবায়ু পরিবর্তনের উদ্যোগ যদি দীর্ঘদিনে নেওয়া হয়, তাহলে জলবায়ু আরো বাড়তে থাকবে, কিন্তু কমবে না। এখন আসি প্রশ্নে। আমার প্রতিপক্ষ দলের কাছে আমি একটা প্রশ্ন করতে চাই যে আপনারা যদি আন্তর্জাতিক উদ্যোগকে প্রধান বলে মনে করেন, তাহলে স্থানীয় জনগণের জীবনধারায় সরাসরি প্রভাব ফেলবে এমন সমস্যাগুলো কিভাবে সমাধান হবে? এগুলো আশা করি এই প্রশ্নের উত্তর আমার প্রতিপক্ষ দল সক্ষম করতে দিয়ে যাবে। এখন আসি দ্বিতীয় উদাহরণে। আন্তরিকভাবে অনেক চুক্তি বাস্তবে ঠিকমতো বাস্তবায়ন হয় না। যেমন চুক্তি ও সমাজে কোনো কিছু হয় না যদি মাঠে কাজ না হয়। আন্তর্জাতিক উদ্যোগ কার্যত যাবে, কিন্তু বাস্তবে সমাধান আসে মাঠে কাজ করে। এটাই স্থানীয় উদ্যোগ। উন্নত দেশগুলো প্রতিশ্রুতি দিলেও অনেক সময় তারা প্রতিশ্রুতি ভঙ্গ করে, যেমন তারা অর্থ দেয় না বা দেখতে দেয়। যেমন কয়েকটা উদাহরণ দেওয়া যায়। 1915 সালে প্যারিস চুক্তিতে যুক্তরাষ্ট্র স্বাক্ষর করেছিল এবং কিন্তু 1917 সালে তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, আমরা চুক্তি থেকে বের হয়ে আসছি, কারণ এই চুক্তির কারণে আমাদের আমেরিকার অনেক ক্ষতি হচ্ছে। এটি হচ্ছে আন্তর্জাতিক উদ্যোগ প্রত্যক্ষ প্রতারণা পেছনে সরে যাওয়া। প্রতিপক্ষ বলবে, আমার প্রতিপক্ষ দল হয়তো বলতে পারে যে হচ্ছে আন্তর্জাতিক উদ্যোগ ছাড়া বৈশ্বিক সমস্যার সমাধান হবে না। আমরা বলি বৈশ্বিক সিদ্ধান্ত থাকুক, কিন্তু মাঠে নেমে কাজ করে স্থানীয় সমাধান হোক। উদাহরণ হিসেবে বলা যায়, ভারতের ছোট ছোট গ্রামে পানির ট্যাঙ্ক করে জলবায়ু সমস্যার সমাধান করা হয়েছে। বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে স্থানীয় লোকজন গাছ লাগিয়ে ঘূর্ণিঝড়ের ক্ষতি কমিয়েছে। এগুলো স্থানীয় উদ্যোগ। প্রতিপক্ষ দলের বক্তারা বলবে, উন্নত দেশ অর্থ প্রযুক্তি দিয়ে আমাদের সাহায্য করে, এই সহায়তা করে অনেক সময়, কিন্তু এই সহায়তা অনেক সময় কাজে আসে বা দেরিতে আসে। তখন কি আমরা বসে থাকবো? নিশ্চয় না। কেননা নিজ এলাকা নিজ দায়িত্ব, আমাদের করা আমাদের বন্যা, আমাদের কি সমস্যার সমাধান করতে হবে। আমরা যদি অন্য দেশের উপর নির্ভরশীল হয়ে থাকি, তাহলে অন্য দেশ আমাদের সরাসরি সে সমস্যার সমাধান করে দেবে না। অনেক সময় দেখা যায় যে আন্তর্জাতিক উদ্যোগ সাধারণত সময় ও ব্যয়ের কারণে প্রকল্প শেষ হতে দীর্ঘ সময় লেগে যায়। এমন অবস্থায় জরুরি জলবায়ু সমস্যা মোকাবেলায় দেরি হলে তার দায় কে নেবে? আপনি? আশা করি প্রশ্নের উত্তরটা আমার প্রতিপক্ষ দলের সক্ষম করতে দিয়ে যাবে। আমি আবারও বক্তব্য শেষে বলতে চাই যে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় আন্তর্জাতিক উদ্যোগ হয়, স্থানীয় উদ্যোগ কার্যকর। এগুলো আমি বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় মডারেটর। ধন্যবাদ পক্ষ দলের সপ্তম বক্তা মোসাম্মদ কামরুল্লাহ আক্তারকে, সে তার সুন্দরভাবে বক্তব্য উপস্থাপনের জন্য। এই পর্যায়ে বিপক্ষ দলের সপ্তম বক্তা জ্যোতি রানী দেবনাথকে তার পক্ষে যুক্তি। ভালোবাসা দিয়ে বলি যখনই তোমার বক্তব্য রাখছি। ধন্যবাদ জানাই মাননীয়, ধন্যবাদ বিচারক মণ্ডলী, ধন্যবাদ জানাই সকলকে। আজকে বিতর্ক চলছে এবং আজকে বিভিন্ন বিষয় নির্ধারিত করা হয়েছে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় কেবল আন্তর্জাতিক উদ্যোগ নয়, স্থানীয় উদ্যোগ আবশ্যক। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমি বিষয়টির বিপক্ষে অবস্থান করেছি। মাননীয়, আমার পূর্ববর্তী বক্তব্য ইতিমধ্যে তুলে ধরেছেন কিভাবে জাতিসংঘের এই IPCC এবং প্যারিস চুক্তির মতো উদ্যোগ বিশ্বজুড়ে সচেতনতা তৈরি করেছে এবং কার্যকর নীতিমালা প্রণয়নে সহায়তা করেছে। এখন আমি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরতে চাই। মাননীয়, প্রথমত অর্থনৈতিক সহায়তা। উন্নত দেশগুলোর আন্তর্জাতিক প্ল্যাটফর্ম উন্নয়নশীল দেশগুলোর জন্য জলবায়ু তহবিল গঠন করেছে।
$100 বিলিয়ন ক্লাইমেট প্ল্যান ঘোষণা করেছেন, যা দরিদ্র দেশগুলোকে নবায়নযোগ্য জ্বালানি রূপান্তর ও দুর্যোগ ব্যবস্থাপনায় সহায়তা করেছে। মানবতা দ্বিতীয় প্রযুক্তিগত সহায়তা। আন্তর্জাতিক সহায়তার মাধ্যমে বাংলাদেশ ও মালদ্বীপ প্রশান্ত মহাসাগরের বন্যা, ঘূর্ণিঝড় পূর্বাভাস এবং পরিবেশ বান্ধব প্রযুক্তির সম্ভাবনা হয়েছে। মানবতা তৃতীয়ত আন্তর্জাতিক সংস্থাগুলোর চাপে অনেক দেশ কার্বন নিঃসরণ হ্রাস বাধ্য হয়েছে। ইউরোপ এবং G20 এর মতো প্ল্যাটফর্ম জলবায়ু ন্যায় বিচারের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। মানবতার লক্ষ্য বলে দেখবেন যে এখানে আন্তর্জাতিক পর্যায়ে কতটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। মানবতা আমাদের বক্তারা যখন বিষয়টি সবাই করে যায়, তখন আমার প্রতিপক্ষ দলের বক্তাদের মন ছিল অন্যগুলো। সেই জন্য তারা একই সুরে একই গান বারবার গেয়ে চলছে যে আন্তর্জাতিকের কোনো ভূমিকা নাই। তারা বারবার আন্তর্জাতিক অবস্থা থেকে আর মানবতা তারা কিন্তু স্থানীয় নেয়। তাদের দলের বক্তারা বলে গেছে যে বড় বড় ঝড় আসলে তারা নাকি সেটি ধ্বংস করবে, সেটি তারা প্লাস্টিক কাগজ থেকে আটকাবে এই ঝড়টি। মানবতা তারা যদি স্থানীয়কে বারবার দেখাচ্ছে, স্থানীয়রা তো হচ্ছে মূল হাতিয়ার হচ্ছে এই বিরূপ হয়। তারা এখানে আছে 8 জন, তারা বলছে গাছ লাগাবে। তারা কি গাছ লাগায়? আন্তর্জাতিক পর্যায়ে থেকে যতক্ষণে না গাছ লাগানোর সিদ্ধান্ত দিচ্ছে তারা গাছ লাগাচ্ছে। তারা 8 জন সচেতন হলো, বাকি বাংলাদেশে এত কোটি মানুষ আছে, তাদের কিভাবে সচেতন হবে? তারা যদি বলে মিছিল করবে তাহলে কি হবে? তাদের দলের বক্তারা বলে যাচ্ছে যে তারা উদ্যোগ না নিলে কিভাবে আন্তর্জাতিকে পৌঁছায়। তাদের উদ্যোগ তার মানে তারা বলতেছে যে আমরা চেষ্টা করি, তখন পারি না তখন যায় আন্তর্জাতিককে বলি, আন্তর্জাতিকের মাধ্যমে আমরা ইয়ে করি। ধন্যবাদ তাদেরকে আমাদের পক্ষে কথা বলার জন্য। লক্ষ্য করবেন স্থানীয় লোকজনের আমাদের একমাত্র আমরা জানি যে পড়ালেখা করলে কি হয়। পড়ালেখা করলে আমরা ভবিষ্যতে ভালো মানুষ হতে পারবো, আমাদের ভবিষ্যৎটা সুন্দর হতে পারবে। আজকে আপনারা যে পর্যায়ে আছে পড়ালেখা করে আমরা সেই পর্যায়ে যেতে পারবো। তবুও আমরা জানি পড়ালেখা করলে আমাদের কি হবে, তবুও আমরা একদিন দেখাই। সেই রকম 1 নম্বর ঠাট্টা লোক হচ্ছে স্থানীয় লোকের জন্য। তারা জানে যে এটা করলে কি হবে, তবুও তারা একই কাজ বারবার করে, আর যখন পারে না তখন যায় আন্তর্জাতিক। তারা প্রমাণ করে দিয়েছে আমরা চেষ্টা করি, আমরা যখন পারি না আমরা তো উদ্যোগ গ্রহণ করি, কিন্তু যখন পারি না তখন যায় আন্তর্জাতিককে বলি। আর প্রতিপক্ষ দল বলতেই পারে যে আন্তর্জাতিকরা গ্রহণ করে, কিন্তু তারা গ্রহণ করে, কিন্তু সেটি যখন পারে না তখন তো গিয়ে বলে। আমার প্রতিপক্ষ দল আমাদের গ্রামে একবার বন্যা হয়েছিল, যা রাস্তাঘাট ডুবে গিয়েছিল, সব বাড়িতেই জল প্রবেশ করেছিল। তখন আমাদের গ্রামের লোকজনেরা সেখানে একটি গর্ত করে দিয়েছিল জলটা যাওয়ার জন্য। সেই গর্তে কোনো কিছুই হয়নি। লাস্টে তারা ইউনিয়নে যায়, তারা কি জানে না ইউনিয়ন পরিষদের জানালে সেটা ধীরে ধীরে উপর পর্যায়ে যায় এবং উপর থেকে ব্যবস্থাপনা হয়। আমাদের গ্রামে একটি ছোট ব্রিজ তৈরি করে দিয়েছে, যেটি দেখার জন্য তাদেরকে আমন্ত্রণ রইল। সেই ব্রিজে এখন আমাদের গ্রামে সব জল যা আসা করে এবং সেটি সমাধান হয়েছে। সেটা আন্তর্জাতিকের, হ্যাঁ এখানে নিয়েছিল, কিন্তু তারা তো পারেনি। তারা আন্তর্জাতিকের উপরেই নির্ভর করে, তারা নিজেরা কিছু করতে পারে না। এত কিছু যুক্তির পর আমার বলে না স্থানীয়রা আন্তর্জাতিকের মাধ্যমে নির্ভর থাকে। তাদের দিতে না পারে, তাদের একই জায়গায় থাকে, তাহলে তাদেরকে দেখে একটাই কথা বলতে কষ্টবার নির্ভর দিতে যায়, চেষ্টা করে কিছুই যায় না। বুঝিয়ে কাটিয়ে কেন তুমি বা শুনি মাথায় মাটিটা দিয়ে সুন্দরভাবে তার পক্ষে উপস্থাপন করেছে। এ পর্যায়ে পক্ষ দলের 8ম বক্তা জীবনচন্দ্র বর্মনকে তার পক্ষে বিতর্ক চলছে জলবায়ু পরিবর্তনের মোকাবেলায় কেবল আন্তর্জাতিক উদ্যোগ নয়, স্থানীয় উদ্যোগ আবশ্যক। অত্যন্ত যুক্তিসম্মত কারণে আমি মোটামুটি বিষয়টি বলতে অবশ্যই আমাদের আলোচ্য বিষয়টিতে আমাদেরকে জানতে হবে আমরা বিষয়গুলো সম্পর্কে কি বোঝাচ্ছি। জলবায়ু বলতে একটি নির্দিষ্ট স্থানে, অর্থাৎ নির্দিষ্ট স্থানে কয়েক বছরের আবহাওয়ার গড় অবস্থাকে বোঝানো হয়ে থাকে। আন্তর্জাতিক উদ্যোগ বলতে কয়েকটি দেশের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি সমস্যা সমাধান করাকে বোঝানো হয়ে থাকে। আর স্থানীয় উদ্যোগ বলতে একটি নির্দিষ্ট স্থানে সমস্যা সমাধানের জন্য জনগণের অংশগ্রহণকে বোঝানো হয়ে থাকে। যেহেতু জলবায়ু নির্দিষ্ট স্থান সম্পর্কে বোঝানো হচ্ছে, সেহেতু উদ্যোগ নির্দিষ্ট স্থানে নিতে হবে, এই কারণে স্থানীয় উদ্যোগই বেশি আবশ্যক। আমরা জানি জলবায়ু স্থান থেকে ভিন্ন হয়। উদাহরণস্বরূপ যদি 2টি ভিন্ন দেশ একসঙ্গে উদ্যোগ গ্রহণ করে, ধরে নিলাম বাংলাদেশ এবং
সৌদি আরব একসঙ্গে উদ্যোগ গ্রহণ করেছে, এটিকে কিন্তু আন্তর্জাতিক উদ্যোগ বলা হয়। এই ক্ষেত্রে জলবায়ু পরিবর্তন রোধে বাংলাদেশের প্রয়োজন নদী প্রতিরক্ষাবাদ, অন্যদিকে সৌদি আরবের প্রয়োজন পানি সংরক্ষণ। এক্ষেত্রে যদি আপনারা নদী প্রতিরক্ষাবাদ নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন, সেই ক্ষেত্রে বাংলাদেশ লাভবান হলেও সৌদি আরব কিন্তু দ্বিতীয় বক্তা বলে গেছেন, এই ঘরে যখন আপনার ঘরের বাড়ির ছাদের চাল হয়ে যাবে, তখন কি কোনো আন্তর্জাতিক সংস্থা প্রথমে আপনাদেরকে দেখতে আসবে নাকি স্থানীয় জনগণ দেখতে আসবে, এবং স্থানীয় জনগণ আপনাদেরকে সহযোগিতা করবে? প্রশ্নটি রয়ে গেল আপনাদের কাছে। এক্ষেত্রে নিশ্চয়ই স্থানীয় জনগণ আগে আসবে, ঠিক একইভাবে অন্যান্য ক্ষেত্রেও স্থানীয় উদ্যোগ বেশি কার্যকর, কারণ আন্তর্জাতিক উদ্যোগ আসতে অনেক সময় লাগবে। আর স্থানীয় জনগণেরা যদি আন্তর্জাতিক পর্যায়ে না জানায়, তাহলে আন্তর্জাতিক পর্যায়ে কেউ জানতেও পারবে না, তারা কখনো উদ্যোগও গ্রহণ করতে পারবে না। আমরা জলবায়ু পরিবর্তন রোধ সম্পর্কে অনেক আন্তর্জাতিক উদ্যোগ দেখেছি, যেমন কিয়োটো প্রোটোকল 1997 সালে প্রস্তাবিত সেই উদ্যোগটি 28 বছরে আপনারা তেমন ভাবে বাস্তবায়ন করতে পারেননি। যদি বাস্তবায়ন করতে পারতেন, তবে জলবায়ু পরিবর্তন সম্পর্কে আমাদেরকে আজকে আর কোনো বিতর্কই করতে হতো না। তবে জলবায়ু তো আপনারা এমনিতেই রোধ করতে পারতেন। জলবায়ু পরিবর্তনে সবচেয়ে কার্যকরী উদ্যোগ হলো বৃক্ষরোপণ। আর বৃক্ষরোপণ কিন্তু কোনো আন্তর্জাতিক উদ্যোগ নয়, বরং স্থানীয় উদ্যোগ। স্থানীয় উদ্যোগের মাধ্যমে আমাদের বিদ্যালয়েও কিন্তু বৃক্ষরোপণ করা হয়েছে। তাই আপনারা কিভাবে বলতে পারেন যে আন্তর্জাতিক উদ্যোগ বেশি গুরুত্বপূর্ণ? এছাড়া আমার প্রতিপক্ষ দল বলেছে জাতিসংঘে অংশগ্রহণ ছাড়া সম্ভব নয় জলবায়ু পরিবর্তন রোধ করা। কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, জাতিসংঘের কিন্তু প্রতিটি স্থানে নিজস্ব স্থানীয় কার্যালয় রয়েছে। জাতিসংঘ আন্তর্জাতিক সংস্থা হওয়া সত্ত্বেও প্রতিটি দেশে তারা স্থানীয় সংস্থা কেন প্রতিষ্ঠা করেছে? কারণ আন্তর্জাতিক সংস্থা নিজেও জানে তাদেরকে স্থানীয় পর্যায়ে এসে সমস্যাগুলো পর্যবেক্ষণ করতে হবে, এবং পর্যবেক্ষণ না করলে জলবায়ু পরিবর্তন রোধ করতে তারা কোনো উদ্যোগ গ্রহণ করতে পারবে না। সুইজারল্যান্ডের ইটিএইচ জুরিখ বিশ্ববিদ্যালয়ের তথ্য মতে, যেটি 2019 সালে প্রকাশিত হয়েছিল, জলবায়ু পরিবর্তন রোধে 1/3 বিরূপ প্রভাব মোকাবিলা করা যায় গাছ রোপণের মাধ্যমে, তাই গাছ রোপণ করতে হবে। আমার প্রতিপক্ষ দলের প্রথম বক্তা বলে গিয়েছেন আমরা নাকি আন্তর্জাতিক চুক্তিকে অস্বীকার করেছি। আন্তর্জাতিক চুক্তিকে আমরা কিন্তু কখনোই অস্বীকার করছি না। আপনারা ওখানে বলছেন কেবল এই যে দেখুন কেবল লেখা আছে, কেবল আন্তর্জাতিক উদ্যোগ নয়, অর্থাৎ আপনারা কেবল আন্তর্জাতিক উদ্যোগের কথা বলছেন, আপনারা অন্য কোনো উদ্যোগের কথা বলছেন না। কিন্তু আমরা বলছি কেবল আন্তর্জাতিক উদ্যোগ নয়, আন্তর্জাতিক উদ্যোগের পাশাপাশি স্থানীয় উদ্যোগের প্রয়োজন, তাছাড়া আন্তর্জাতিক উদ্যোগ বাস্তবায়ন করা অসম্ভব। তাই পরিশেষে বলতে চাই, সকলে মিলে স্থানীয় উদ্যোগ গ্রহণ করি এবং জলবায়ু পরিবর্তন রোধ করি। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাই। ধন্যবাদ পক্ষ দলের অষ্টম বক্তা জীবন চন্দ্র বর্মনকে তার সুন্দর উপস্থাপনের জন্য। এই পর্যায়ে বিপক্ষ দলের অষ্টম বক্তা পিউরানিকে তার যুক্ত বোঝাতে চাই, কত না কথা কত না খাই, শুধু নিঃশব্দে ফিরে আসতে করি, বুঝে আসে কেন এত শুনি। মাননীয় মডারেটর, আমাকে বক্তব্য প্রদানের জন্য আপনাদের সর্বপ্রথম ধন্যবাদ জানাই, এবং এখানে উপস্থিত প্রত্যেককে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমার প্রতিপক্ষ দল বারবার বলে যাচ্ছেন যে ম্যানগ্রোভ বন তৈরি করতে হবে, কিন্তু এখনো পর্যন্ত তারা কি করেছেন দেখেন তাহলে আমাদের। মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষ দলের অষ্টম বক্তা বলে গেলেন যে তারা শুধুমাত্র আন্তর্জাতিককে অমান্য করেননি, তবে বাকি বক্তারা করে গেলেন। তো তিনি একমাত্রই করলে হবে না, তো বাকি বক্তাদেরও তো করতে হবে। মাননীয় মডারেটর, তাছাড়াও আমাদের দেশে অনেক জায়গা রয়েছে যে এবারে আষাঢ় মাসে বৃষ্টি না হওয়ার কারণে জমিতে জল যাওয়া যায়। কোথায় মাননীয় মডারেটর স্থানীয়রা কি উদ্যোগ গ্রহণ করেছে? আমরা তো দেখতে পাচ্ছি না। মাননীয় মডারেটর, আচ্ছা আমরা নিজেরাই তো এই পৃথিবীকে বসবাস অযোগ্য করে তুলছি না, তো স্থানীয়রাই আবার পৃথিবীকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে না তো? প্রশ্ন হোক মাননীয় মডারেটর, প্রশ্ন হোক, কারণ স্থানীয়রা দূষণ করে বলে তো আজ পৃথিবী বিপদের মুখে। আর আন্তর্জাতিক বলতে তো শুধুমাত্র কয়েকটা দেশ না, পুরো পৃথিবীকে বাঁচানোর কথা। তবে তারা কিভাবে বলতে পারে গেলেন যে স্থানীয়রাই শুধুমাত্র আন্তর্জাতিক কেন না? মাননীয় মডারেটর, দিন দিন আমাদের জলবায়ুর পরিবর্তন ঘটে চলেছে। অতিরিক্ত গরম বেড়ে যাওয়ার কারণে একদিন হয়তো পৃথিবীটা অম্লের মতো হয়ে যাবে, আমরা কেউ বাঁচতে পারবো না। অষ্টম বক্তাকে আমি থ্যাংক ইউ জানাচ্ছি, কারণ তিনি অন্তত স্বীকার করে গিয়েছেন যে আন্তর্জাতিকের অনেক প্রয়োজন রয়েছে, কিন্তু আমার প্রতিপক্ষ দলের বাকি বক্তাদের স্বীকার না করে আমি একটু নিরাশ হয়েছি। মাননীয় মডারেটর, যদি তারাই গাছ কেটে এই পৃথিবীকে ধ্বংসের দিকে নিয়ে যায়, জলবায়ু পরিবর্তনের মূলে হয়ে দাঁড়ায়, তবে তারা কিভাবে আবার গাছ লাগিয়ে জলবায়ুকে পরিবর্তনের থেকে বাঁচাবে? এই প্রশ্নটি রয়ে গেল আমার প্রতিপক্ষ দলের কাছে। মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষ দলের
যারা রক্ষক তারাই আবার আমাদের কাছে ভক্ষক। শুধু আমাদের কাছে না, প্রত্যেকের কাছে তারা শুধু ভক্ষক হয়ে রয়ে গেছেন। মাননীয় মডারেটর, আমি শুধু না, বলছে প্যারিস চুক্তি, বলছে বিশ্ব রেকর্ড, কারণ আন্তর্জাতিক পর্যায় থেকে কোনো প্রকার স্বাক্ষরিত না আসলে স্থানীয়রা কোনো প্রকার উদ্যোগ গ্রহণ করেন না। মাননীয় মডারেটর, শুধু তাই না, আমাদের প্রতিপক্ষের কাছে একটাই প্রশ্ন রয়ে গেল, যদি স্থানীয় রায় সমস্ত কিছু মোকাবেলায় দায়ী হয়ে থাকে, তবে কেন আন্তর্জাতিককে না বলাতে হয়? এই প্রশ্নটা দয়া করে আপনি দিয়ে যাবেন যুক্তি খণ্ডনের সময়। মাননীয় মডারেটর, আমি কিছুক্ষণ আগে বললাম যে জলবায়ু পরিবর্তন অনেক খারাপ প্রভাব ফেলে। ইতিমধ্যে আমার দলের প্রথম বক্তা বলে গিয়েছেন যে মানুষ অসুস্থ হলে নার্সের কাছে যায় না, যায় ডাক্তারের কাছে। তেমনি স্থানীয়রা যখন বিপদে পড়ে তারা তখন অন্য স্থানীয়র কাছে যায় না, যায় আন্তর্জাতিকের কাছে। মাননীয় মডারেটর, বিভিন্ন অঞ্চলে গরম বেড়ে যাওয়ার কারণে হিমাঞ্চলে বরফ গলে যাচ্ছে, যার ফলে সমুদ্রের খাবারের সংখ্যা অনেক বৃদ্ধি পাচ্ছে। আমাদের বাংলাদেশ এবং মালদ্বীপের মতো দেশগুলো তলিয়ে যাওয়ার মতো অনেক আশঙ্কাজনক রয়েছে। তবে তারা কিভাবে এই জায়গাতে মোকাবিলা করবে? তাছাড়া মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষ দল বারবার অস্বীকার করা সত্ত্বেও আবার বলে যাচ্ছেন যে তারা অস্বীকার করছেন না। আমি তীব্র প্রতিবাদ জানাই এই কথা। মাননীয় মডারেটর, তারা কিভাবে ঘোড়াটি নিয়ে ঘাস খাওয়ার চেষ্টা করতেছেন? ঘোড়াটি নিয়ে ঘাস খাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ ঘোড়া ঘোড়াই থাকে। আর মিথ্যে কোনো চিহ্ন সত্য হয়ে যায় না। মাননীয় মডারেটর, তারা বলেছেন জাতিসংঘের কথা, কিন্তু জাতিসংঘ তো আন্তর্জাতিকেরই তো একটা সংস্থা, আন্তর্জাতিক থেকেই তো স্থানীয় করতে হচ্ছে। মাননীয় মডারেটর, এটি কি উত্তর দিবেন আমার প্রতিপক্ষ দল? তাছাড়া মাননীয় মডারেটর, দেখুন, বিশ্ব সচেতন বৃদ্ধিতে জাতিসংঘ এবং অন্যান্য দেশগুলো প্রত্যেকের উপর কার্যকর প্রভাব ফেলে। আর আমার প্রতিপক্ষ দলের একজন বক্তা বলে দিয়েছেন যে বিদেশিরা এসে আমাদের কোনো প্রকার করতে হবে না, কারণ বিদেশি শুধু এখানে না, এখানে আমাদের দেশের লোকও রয়েছে। মাননীয় মডারেটর, এটা ভাবতে হবে না। আমার অষ্টম প্রতিপক্ষ দলের অষ্টম বক্তা বলে গিয়েছেন, একটি এবং অন্য দল মিলে যদি একটি হয় তাহলে সেটি আন্তর্জাতিক হয়। তাহলে আমার প্রতিপক্ষ দলের অন্য বক্তারা কিভাবে বলে গেলেন যে বিদেশি শুধুমাত্র? আমি এর উত্তর চাই মাননীয় মডারেটর, এর উত্তর আমি প্রত্যাশিত করি। মাননীয় মডারেটর, পরিশেষে বলতে পারি, আমি এখনো যুক্তিসঙ্গত কারণে আমি আমার বিপক্ষে অবস্থান করছি। যেমন মাননীয় মডারেটর, চাকা ছাড়া সাইকেল চলতে পারে না, প্রাণ ছাড়া দেহ নিঃস্বর, তেমনই মাননীয় মডারেটর, আন্তর্জাতিক ছাড়া স্থানীয় কোনো প্রকার উদ্যোগ নেই। এই বলে আমি আমার বক্তব্য শেষ করতে দিলাম। আমার প্রতিপক্ষ দল আন্তর্জাতিক উদ্যোগে সীমাবদ্ধ, আর আমরা স্থানীয় উদ্যোগ গ্রহণের মাধ্যমে জলবায়ু পরিবর্তন রোধে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। যুক্তি খণ্ডন পর্বে আমার বক্তব্যের মাধ্যমে আমি প্রমাণ করে দেবো যে কেন আন্তর্জাতিক উদ্যোগের চেয়ে স্থানীয় উদ্যোগই বেশি গুরুত্বপূর্ণ। আমার প্রতিপক্ষ দলের অনেকজন বক্তাই বলে গিয়েছেন কার্বন নিঃসরণ সারা বিশ্বব্যাপী হয়, প্রতিটি দেশেই কার্বন নিঃসরণ হয়, অর্থাৎ প্রতিটি দেশে কার্বন নিঃসরণ কমাতে হবে। কিন্তু প্রতিটি দেশে যখন আপনারা কার্বন নিঃসরণ কমাতে যাচ্ছেন, প্রতিটি দেশ তো ভিন্ন ভিন্ন ভাবে কার্বন নিঃসরণ কমাতে হচ্ছে। যখন প্রতিটি দেশ ভিন্ন ভিন্ন ভাবে কার্বন নিঃসরণ কমাতে যাচ্ছে, তখন কিন্তু তাদের স্থানীয় উদ্যোগের প্রয়োজন হচ্ছে। অর্থাৎ আমরা কেবল বাংলাদেশের স্থানীয় উদ্যোগের কথা তো বলছি না, আমরা প্রতিটি দেশের স্থানীয় উদ্যোগের কথা বলছি। আর যখন কার্বন নিঃসরণ কমানোর প্রশ্ন আসছে, তখন প্রতিটি দেশে প্রতিটি স্থানে কার্বন নিঃসরণ কমাতে হবে, তখন প্রয়োজন স্থানীয় উদ্যোগ। অর্থাৎ আপনারা যদি আন্তর্জাতিক বিভিন্ন চুক্তির মাধ্যমে কেবল বলেন কার্বন নিঃসরণ কমাতে হবে, স্থানীয় জনগণ যদি কাঠ পোড়ায় আর কার্বন নিঃসরণ করে, তবে আপনারা কিভাবে কার্বন নিঃসরণ কমাবেন? প্রশ্নটি আপনাদের কাছে রয়ে গেল। আমার প্রতিপক্ষ দলের সপ্তম বক্তা বলে গিয়েছেন তার গ্রামে নাকি ব্রিজ নির্মাণ করা হয়েছে, সেটি আমরা দেখে আসবো। আচ্ছা, আপনাদের গ্রামে কি ব্রিজ নির্মাণ কখনো সম্ভব ছিল যদি স্থানীয় জনগণ ইউনিয়ন পরিষদকে না জানাতো? অর্থাৎ স্থানীয় জনগণ যদি উদ্যোগ গ্রহণ করে সকলে মিলে ইউনিয়ন পরিষদকে না জানাতো, আর ইউনিয়ন পরিষদেও যদি আপনারা উদ্যোগ গ্রহণ করেন, ইউনিয়ন পরিষদে কিন্তু একটি নির্দিষ্ট স্থানের মধ্যেই পড়ে, সেটিও স্থানীয় উদ্যোগের মধ্যেই পড়ে। আর আন্তর্জাতিক উদ্যোগের ক্ষেত্রে সেটি কিন্তু বিশ্বব্যাপী হয়, কোনো স্থানব্যাপী না। আশা করছি বুঝতে পেরেছেন। আমার প্রতিপক্ষ দল বলতে চাইছেন যে তারা কোনো স্থানীয় উদ্যোগ গ্রহণ করবেন না, আন্তর্জাতিক সহায়তার উপর নির্ভর করবে। কিন্তু যখন আন্তর্জাতিক সহায়তা বন্ধ হয়ে যাবে, তখন আপনারা কি করবেন? তখন তো আপনাদেরকে সেই স্থানীয় উদ্যোগের কাছে ফিরে আসতে হবে। তাই আসুন পরবর্তীতে সেই স্থানীয় উদ্যোগের কাছে ফিরে না এসে এখনই স্থানীয় উদ্যোগ গ্রহণ করি, এবং এখন স্থানীয় উদ্যোগ গ্রহণ করা হলে সেটি আরো বেশি কার্যকর এবং সফল হবে। ধরে নেওয়া যাক আন্তর্জাতিকভাবে অনেক উদ্যোগ গ্রহণ করেছে, আন্তর্জাতিকভাবে অনেক সহায়তা বাড়ছে,
একটি আন্তর্জাতিক উদ্যোগ বাস্তবায়িত হতে তো অনেক সময় লাগে। আমার প্রতিপক্ষ দলের অষ্টম বক্তা আবার এসে বলে গিয়েছে প্যারিস চুক্তির কথা। প্যারিস চুক্তি প্রস্তাবিত হওয়া কিন্তু 25 বছর হয়ে গিয়েছে, 25 থেকে 28 বছর হয়ে গিয়েছে। 28 বছরে কিন্তু আপনারা তেমন কিছুই করতে পারেননি। যদি বর্তমানে স্থানীয় উদ্যোগ গ্রহণ না করে, যেমন গত 28 বছরে কিছু করতে পারেননি, আগামী 100 বছরের জলবায়ু পরিবর্তন হতে তেমন কিছুই করতে পারবেন না। তাই আসুন আমরা স্থানীয় উদ্যোগ গ্রহণ করি, দুর্যোগ মুক্তি করি। ধন্যবাদ। ধন্যবাদ পক্ষ দলের দলনেতা জীবনচন্দ্র বর্মনকে, সুন্দরভাবে সে যুক্তি খণ্ডন করেছে। এ পর্যায়ে বিপক্ষ দলের দলনেতা পিউরানিকে তার যুক্তি খণ্ডনের জন্য আহ্বান জানান। মাননীয় মডারেটর, আমাকে আরেকবার বক্তব্য প্রদানের সুযোগ করে দাঁড়ান। মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষ দল বলে গেলেন যে যখন বন্যা হয় তখন তারা প্রতিরোধ করতে সম্ভব, কিন্তু তখন তো তারা জাল নিয়ে মাছ ধরতে বেরিয়ে যায়। কোথায় তারা প্রতিরোধ করে? তখন তো তাদের কাছে মাছ ধরবো, মাছ খাবো। মাননীয় মডারেটর, তাছাড়াও আমার প্রতিপক্ষ দল বারবার বলতেছেন যে স্থানীয় কোনো প্রকার উদ্যোগ নেই, কিন্তু মাননীয় মডারেটর, যখন বন্যায় ঘর বাড়ি ভেঙে যায় তখন তো বিশ্ব ব্যাংক থেকে টাকা পাওয়া যায়। মাননীয় মডারেটর, তখন তো কোনো প্রকার স্থানীয় লোকেরাই তো সাহায্য করে না। মাননীয় মডারেটর, জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় কনফারেন্স অফ দ্য পার্টিস এর আয়োজন করা হয়। এই আয়োজনের মাধ্যমে যেখানে বিভিন্ন দেশগুলো জলবায়ু পরিবর্তনের প্রভাবের মুখোমুখি, তাদেরকে বিভিন্ন কৌশল শেখানো হয়। স্থানীয়রা কি তাই কৌশল শিখিয়ে দিয়ে আসেন? মাননীয় মডারেটর, তাছাড়াও এর লক্ষ্যে অনেক কিছু রয়েছে। লস অ্যান্ড ড্যামেজ ফাউন্ডেশন এর মাধ্যমে একজন ব্যক্তি যখন বিপদে পড়ে তার কোনো প্রকার আন্তর্জাতিকের সুযোগ প্রয়োজন হয়, তখন তিনি ব্যাংক থেকে লোন নিতে পারেন। এই ব্যাংকটিও তো হচ্ছে আন্তর্জাতিক সংস্থার একটি মাধ্যম। এটা কিভাবে অস্বীকার করে গেলেন? আর মাননীয় মডারেটর, আমি প্রতিপক্ষ দলকে বলেছিলাম যে আপনি ঠিক বক্তব্য দিচ্ছেন, আপনার বক্তারা অন্য বক্তব্য দিচ্ছে, এ সম্পর্কে আপনি কিছু বলে চান? আমার তো মনে হচ্ছে আশাই কাছে চাষা, আমি একটা চাষা। মাননীয় মডারেটর, তাছাড়াও দেখুন মাননীয় মডারেটর, যতই যা বলা হোক না কেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলার মূল কাঠামোই কিন্তু আন্তর্জাতিক। তারপরেও আমার প্রতিপক্ষ দল আন্তর্জাতিক এর ভূমিকা কিছু হলেও অস্বীকার করে যাচ্ছে। সাম্প্রতিক আন্তর্জাতিক বিচার আদালত এর মাধ্যমে বিভিন্ন ধরনের চুক্তি স্বাক্ষরিত হয়। আর বলে দিলেন 25 থেকে 28 বছরের মধ্যে কোনো প্রকার উদ্যোগ গ্রহণ করা হয়নি। তারা কি উদ্যোগ গ্রহণ করেছেন? আজও বৃষ্টি এত বেশি কম হয়, কোনো অঞ্চলে বেশি হয়, কোন অঞ্চলে বন্যা, কোন অঞ্চলে খরা। মাননীয় মডারেটর, শুধু বললেই হয় না, বিভিন্ন দেশের উপর কার্যকর প্রভাব ফেলে এই আন্তর্জাতিক সংস্থা এবং আন্তর্জাতিক থেকে। এই রায় শুধুমাত্র বিচারকে একটি নতুন মাত্রা এনে দিয়েছে। ক্ষতিগ্রস্ত দেশগুলোর ক্ষতিপূরণ আদায়ের জন্য সুযোগ করে দেয় আন্তর্জাতিক থেকে, যা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় অনেক সহায়তা করে। স্থানীয়রা কি টাকা পয়সা দিয়ে স্থানীয় করবেন? তারা তো ভিখারির ঝোলাতে 1 পয়সা দিতে গিয়ে হাতটা কাঁপে। মাননীয় মডারেটর, শুধু তাই না, এই দেশগুলোর উপর কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য আন্তর্জাতিক অনেক বেশি ভূমিকা রাখে। এরপরেও কি আমরা বলতে পারি না জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় আন্তর্জাতিক উদ্যোগ প্রয়োজন? আন্তর্জাতিকের উদ্যোগ ছাড়া কিছুই প্রয়োজন না। মাননীয় মডারেটর, আমার প্রথম বক্তব্য বলেই গিয়েছে, না যতই জানা ব্যক্তি হন না কেন, মানুষ কিন্তু নার্সের কাছেই যায় না, যায় ডাক্তারের কাছে, কারণ ডাক্তার সমস্ত কিছু বিষয় বলে দিতে পারে। নার্স কি বলতে পারে? সমস্ত কিছু। মাননীয় মডারেটর, এত কিছু যাক, অনেকক্ষণ থেকে আমরা বিতর্ক শুনলাম, অনেক জানলাম, তাই না?